বউ সেজে বসে আছে আমার 4 বছরের ভালোবাসার মানুষটা। তবে আমার বউ নয়, আমার বড় ভাইয়ের জন্য বউ সেজেছে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ভাইয়া হাতটা এমনভাবে ধরে আছে মনে হয় কতদিনের পরিচিত। আর হাসি দেখলে বোঝা যাচ্ছে বিয়েটাতে কতটা খুশি। এটা কি সেই নিধিকা, যেই মেয়েটা আমি যখন কানাডায় পড়াশোনার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন আম্মাকে চাপকে ধরে কেঁদেছিল? নিজের আর সামলাতে পারছি না, পিছনে ঘুরে চলে আসতে যাব এমন সময় ভাইয়া ডাক দিল। ইচ্ছে না থাকলেও ভাইয়ের জন্য এগিয়ে গেলাম। নিধিকা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখ ফিরিয়ে নিল, এমন ভাব করলো মনে হয় আমাকে চেনেই না। আরব, তুই তো তোর ভাবিকে দেখিস নেই, দেখবি না কি করে? আমাদের যখন রিলেশন হয় তখন তুই তো কানাডায় ছিলি ভাইয়া। ও, তার মানে আমি কানাডায় যাওয়ার পরে ভাইয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। ও, তাহলে আমাকে কি ভালোবাসতো যে 2টা বছর অপেক্ষা করতে পারলো না? এর জন্য ওর সাথে যোগাযোগ অফ করে দিয়েছিল। আমি কোথায় ভাবলাম হয়তো আমার জন্য কষ্ট পাওয়ার কারণে আমার উপর রাগ করে কথা বলা বাদ দিয়েছে। ভেবেছিলাম দেশে এসে নিধিকাকে সারপ্রাইজ দেবো, কিন্তু আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেলাম। কিরে আরব, কোথায় হারিয়ে গেলি? না ভাই, ভাইয়া আসলে আমার শরীরটা ঠিক লাগছে না। কাল জার্নি করে এসেছি আর আজকেই তোমার বিয়ে, বুঝতে পারছো কতটা চাপে গিয়েছি। আচ্ছা শোন, তোর ভাবি নিধিকা, নিধিকা ও হলো ভাইয়া। থাক, বলা লাগবে না আয়ান, আমি তো জানি ও হলো আমার একমাত্র দেবর আরাপ, তাই না দেবরজি? ওর মুখে হাসি দেখে ইচ্ছে করছে ঠাস করে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়, কিন্তু না, ওর উপর তো কোনো আমার অধিকার নেই। কথা না বাড়িয়ে ওদের সামনে থেকে চলে আসলাম। গার্ডেনে হাঁটছি আর আগের দিনের কথাগুলো ভাবছি। হঠাৎ কার সাথে যেন ধাক্কা লাগলো, তাকিয়ে দেখি একটা মেয়ে চোখ রাঙিয়ে কোমর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই জিনিসটা দেখে চলতে পারেন না, মেয়ে দেখলেই ধাক্কা দিতে ইচ্ছে করে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে বলছি, কি বলছে এইসব? তো কি বলবো আর, আপনি যেভাবে আমার গায়ের উপরে এসে পড়লেন মনে হলো একটা রাক্ষস এসে পড়েছে মেয়েটা। দেখুন, একদম বাজে কথা বলবেন না, আমি একটা বিষয় নিয়ে ভাবতেছিলাম তাই খেয়াল করিনি। তা আপনি তা দেখে চলতে পারেন না তাই? আমি তো সেলফি তুলছিলাম, আপনার জন্য আমার সেলফিটা নষ্ট হয়ে গেছে। এমন পথের মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুললে এমনই হবে। এই দেখুন রিধিকা, কি হচ্ছে এগুলো? নিধিকার মা। আম্মু, দেখো না এই ছেলেটা আমার গায়ে এসে পড়ছে, আবার বড় বড় কথা বলছে। রিধিকা, রিধিকা ও হলো তোর জিজুর ছোট ভাই আরাপ, নিধিকার মা। তো কী হয়েছে? উনি যদি অন্যায় করে আমি সেটা বারবার বলবো, হাজারবার বলবো। চুপ, আর একটা কথা বলবি না, আমার কাছে মাইর খেবে, যা এখান থেকে। নিধিকার মা, তুমি সবসময় এমন করো আমার সাথে আম্মু। হুম। রিধিকা, রিধিকা মুখ ভেঙচি কেটে চলে গেল। বাবা, তুমি ওর কথায় কিছু মনে করো না, আসলে একটু দুষ্টু তো। নিধিকার মা, না আন্টি, কিছু মনে করি না। এইসব মেয়ের তো খবর আছে, আমাকে রাক্ষস বলা। আন্টি, ও কে হয়? আমি, আমার ছোট মেয়ে, মানে নিধিকার ছোট বোন রিধিকা। নিধিকার মা, ও, তার মানে এই হলো নিধিকার বোন, যার কথা নিধিকা প্রচুর বলতো। মনে মনে বললাম, ও আচ্ছা। বাবা তুমি থাকো, আমি যাচ্ছি, আমার ওইদিকে একটু কাজ আছে। নিধিকার মা, ঠিক আছে আন্টি। আমি আমি বিয়ে দিকে গেলাম। কাজী বিয়ে পড়াচ্ছে, বিয়েটা হয়ে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মুচকে হাসি দিলাম। অপর প্রান্তে তাকিয়ে দেখি রিদিকা দাঁড়িয়ে ফুল ছিটাচ্ছে। এই মেয়ের তো খবর আছে। আরব চৌধুরীকে রাক্ষস বলার শাস্তি হাড়ে হাড়ে টের পাবে। নিধিকাকে নিয়ে আমাদের বাড়িতে আসলাম। অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি। নিধিকা তো অনেক খুশি, সবার সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে না দেখার ভান করছে। আমি যতটা বুঝতে পারছি দূরে থাকার চেষ্টা করছি। রাগে ঘৃণায় অসহ্য লাগছে সব কিছু। হঠাৎ করে রান্নাঘরে চোখ পড়তে দেখলাম রিধিকা আম্মুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। এই মেয়ে এলো কোত্থেকে? হয়তো নিধিকা আর ভাইয়ের গাড়িতে ছিল। আম্মু সরে যেতে আমি রিধিকার সামনে গিয়ে দাঁড়ালাম। চোখ লাল করে তাকিয়ে আছি। রিধিকা কিছুক্ষণ তাকিয়ে বলল, কি হয়েছে? পেতনি ভর করলো নাকি? এভাবে তাকিয়ে আছেন কেন? রিধিকা, এই মেয়ে, আপনার তো সাহস আসে কোত্থেকে? আপনি আমাকে রাক্ষস বলছো কোন সাহসে? আমি ধমক দিয়ে। তা কি বলবো? যা একটা বডি বানিয়েছেন, রাক্ষসের থেকে তো কম না। রিধিকা, এত একটা ছোট মেয়ের মুখে মুখে কথা বলো। ওই, কে বলছে আমাকে আমি ছোট? আমি অনার্স 2য় বর্ষ পড়ি, মোটেও ছোট না। দেখলে তো মনে হয় কোনো ভিনদেশি চিকেন প্রাণী। রিধিকা কিছু বলার সুযোগ না দিয়ে ওর সামনে থেকে চলে আসলাম। রিধিকা তো রাগ মাথায় উঠে গেছে। নিধিকার কাছে গেল। আপু, আমি কি অনেক চিক্কন? কি বলিস এসব? তুই বল না। কই না তো, তুই তো একদম পারফেক্ট। তা তোর দেবর আমাকে চিকন প্রাণী বললো কেন? দেখছিস কত বড় সাহস? দাঁড়াও, আজকে
তো ওনার খবর আছে। আরাব রিদিকাকে এই কথা বলছে। আরাব তো কখনো এই ধরনের কথা বলে না। আজকে কি হলো নিদিকা? কি হলো আপু? কোথায় হারিয়ে গেলি রিদিকা? আরে না, হয়তো মজা করেছে তোর সাথে, বাদ দে। যা গিয়ে ফ্রেশ হয়ে নে, অনেক ধকল গেছে। রিদিকা কিছু না বলে আরবের রুমের দিকে হাঁটা দিল। আনহি হলো আয়ান আর আরবের ছোট বোন। আনহির সাথে রিদিকার বেশ ভাব। রিদিকা আনহির সাথেই থাকবে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। কিছু ভালো লাগছে না, চিৎকার করে কাঁদতে মন চাইছে। তবে না, আমি কাঁদবো না। এটা ধোঁকাবাজ মেয়ের জন্য আমি কাঁদবো না। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছে জানি না। সকালবেলা পানির ছিটায় ঘুম ভাঙলো। মাথাটা গরম হয়ে গেছে। তাকিয়ে দেখি রিদিকা দাঁড়িয়ে আছে। এই সমস্যা কি? পানির ছিটা মুখে দিলেন কেন? আমি তো কি করব? আপনি তো উঠতেই ছিলেন না। বেলা 11টা বাজে, সেদিকে খেয়াল নেই। আজকে তো বউ ভাত। আন্টি বললো আপনাকে ডাক দিতে। বিশ্বাস করেন আমার কোনো ইচ্ছে ছিল না। জোর করে আমাকে পাঠিয়ে দিয়েছিল। এমন ডাইনোসরের কার ডাক দিতে মন চায়? মাথা বিগড়ে গেছে। বিছানা থেকে উঠে রিদিকার সামনে দাঁড়িয়ে দেওয়ালে দুটো পাশে হাত রাখলাম। আমি ঘুম থেকে উঠি না উঠি এটা আপনার দেখার বিষয় না। আর এরপরে যদি এমন অভদ্রতা করেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমি রিদিকা ভয়ে ভয়ে চোখ বন্ধ করলো। আরাফ দরজার দিকে তাকিয়ে দেখি নিধিকা অবাক দৃষ্টিতে তাকিয়েছে। আমি রিদিকা থেকে দূরে সরে গেলাম। কি করছিলি তুমি আরাফ? নিধিকা কিছু না। আমার চোখে পানি ছিটা দিয়ে ঘুম ভাঙিয়ে দিছে। এইসব জিনিস আমার একদম বিরক্ত লাগে আমার কাছে। তা দেওয়ালের সাথে চেপে ধরছিলি কেন নিধিকা? আমি ওনাকে স্পষ্ট করিনি, জাস্ট দেওয়ালের দুই পাশে হাত দিয়েছিলি। ঋতু ও কি কিছু করেছে নিধিকা? না আপু, আসলে আমার দোষ। আমিও বেশি করে ফেলেছি রিদিকা। রিদিকা মুখ মলিন করে রুম থেকে চলে গেল। নিধিকা আমার সামনে এসে দাঁড়ালো। আরাপ আমার বোনকে দিয়ে কোনো সুযোগ নেবে না নিধিকা। সবাই নিজের মতো ভাববেন না মিস মায়াবনী। উপস, সরি মিসেস রিদিকা চৌধুরী। সবাই আপনার মতো সুযোগ খোঁজে না, একটাকে ছেড়ে আরেকটাকে ধরে। আমি কথাগুলো বলে নিধিকার সামনে দিয়ে ওয়াশরুমে চলে আসে। তো পাল্টে গেল কি করে? নিধিকা আর দাঁড়িয়ে না থেকে আরবের রুম থেকে সোজা চলে গেল। ওয়াশরুম থেকে একটা পাঞ্জাবি বের করে নিচে চলে আসলো। ব্রেকফাস্ট করে কাজে লেগে বলে, যতই যাই হোক আমার বড় ভাইয়ের বউ ভাত, সবটা তো আমাকেই দেখতে হবে। তবে একটা জিনিস খুব খারাপ করে ফেলেছি। রিদিকার সাথে অমনটা করা উচিত হয় না। ওকে সরি বলতে হবে। রিদিকা বাড়ি থেকে লোকজন এসেছে। তবে অবাক করার বিষয়, রিদিকাকে একবারও দেখলাম না। সবাইকে খাবার খাওয়াচ্ছি, হঠাৎ দেখলাম রিদিকা একটা টেবিলে বসে কয়েকটা মেয়ের সাথে গল্প করছে। আমি ওদের খাবার দিলাম। রিদিকা আমাকে দেখে গাল ফুলিয়ে বসে আছে। আমি ওর প্লেটে খাবার দেওয়ার সময় ওর কানের কাছে মুখ নিয়ে বললাম, সরি রিদিকা, সকালে বেশি বাজে বিহেভ করে ফেলেছি। রিদিকা আমার দিকে রাগে লুকে তাকালো। আমি ওদের সামনে থেকে দূরে চলে আসলাম। নিদিকা এতক্ষণে ধরে সবটা দেখেছিল। নিধিকার কেন জানি অসহ্য লাগছে আর আবার রিদিকাকে সাথে দেখতে। কিরে দোস্ত, বড় ভাইয়ের তো বিয়ে হয়ে গেল, তোরটা কবে? অন্ত, আমার তো বিয়ে করার ইচ্ছা নেই। আমি সবাই না কি নিধিকা যা খেলো দেখালো রাজন। চুপ কর ভাইয়া, কিছু জানি না, শোন। আচ্ছা নিধিকা এমন কেন করলো? তুই কি কিছু জিজ্ঞাসা করছিলি? অন্ত, না রে ভাই, ওর সাথে কথা বলার ইচ্ছেটা মরে গেছে। ওকে দেখলেই ঘৃণা লাগে। কাকে দেখলেই ঘৃণা লাগে? আরবের মা। পিছন দিকে তাকিয়ে দেখে মা দাঁড়িয়ে আছে। আমার তো বুক ধুকপুক করে। না মানে ইয়ে, কার কথা বলছিস আরব? স্পষ্টভাবে বল। আরে আম্মু, আমি তো নাইমের কথা বলছি। ও আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে, তাই আর কি। আমি কাউ কখনো কোনো কিছু না জেনে কাউকে ঘৃণা করতে না, হয়তো তার কোনো অসুবিধা হয়েছিল তাই তোমাদের বলতে পারিনি, এর জন্য ঘৃণা করবে? এরপর জানি এমন কথা আমি না শুনি। কথাগুলো বলে আম্মু চলে গেল। আসলেই তো নিধিকা কেন এমন করলো আমি তো জানি না। না জেনে কাউকে ঘৃণা করা ঠিক না, তবে ওর সাথে কথা বলার আমার ইচ্ছে নেই। এই যে মিস্টার আব, এদিকে একটু শুনবেন? রিতিকা, বলুন। আরে এত বুড়ো একটা লোক আমাকে আপনি বলে, ধুর। আপনি যদি আমাকে আপনি বলেন তাহলে আমার নিজেকে বুড়ি মনে হয়। আপনি আমাকে তুমি বলবেন রিদিকা। আচ্ছা ঠিক আছে, কি বলবো তা বলো। আপনি কিন্তু অনেক বাজে একটা লোক। আমাকে সকালে কিভাবে বকেছেন মনে আছে? রিদিকা, আমি তো সরি বলছি। সরি বললে সব দোষ মুছে যায়। তো আমার কি করা লাগবো? আমার সব বান্ধবী কাজিন আর আমাকে ফুচকা খাওয়াতে হবে। হোয়াট? কানে শুনেন না কি? এক কথা বারবার বলতে পারবো না। আমি এসব পারবো না। তোমার জিজুকে নিয়ে যাও। দোষ করেছেন আপনি আর জিজু খাওয়াবে ফুচকা? তোমার জিজু তো আমার ভাই, তাই না? সো হোয়াট? দোষ আপনার, আপনি খাওয়াবেন। কী আর করার, সবাইকে নিয়ে ফুচকা খাওয়াতে গেলাম। সবাই ফুচকা খাচ্ছে কিন্তু আমি খাচ্ছি না। এগুলো আমার একদম পছন্দ হয় না। আগে কখনো খাইনি। নিধিকা অনেক জোর করতো কিন্তু কখনো খাওয়াতে পারিনি। কী হলো মিস্টার চৌধুরী, খাচ্ছেন না কেন আপনি? আমি এসব খাই না, তুমি খাও। রিদিকা জোর করে আমার মুখে একটা ফুচকা ঢুকে দিল। আমার ফুচকা খাওয়ার স্টাইল দেখে সবাই হাসছে। এমন ভাব
মনে হচ্ছে বিদেশি বাবু। রিদিকা, বেশি পাকা কথা বলবে না। আমি এমনি বললেই মনে হয় আমি শুনবো। কথা বাড়িয়ে লাভ নেই, এই মেয়ে শোনার পাত্র নয়। ফুচকা খাওয়া শেষ করে বাড়ি আসলাম। কিরে রিদিকা, তোরা কোথায় গেছিলি? নিদিকা, আজকে বিআই সাহেবের টাকা ভাঙেছে। আরে নিদিকা, তোর দেবর তো ফুচকা খায় না। রিদিকা জোর করে খাইয়ে দিয়েছে নিহা। নিদিকা আমার মুখের দিকে তাকালো, আমি মুখ ফিরিয়ে নিলাম। বাহ, ভালোই তো। আচ্ছা চলো, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো আমাদের বাড়ি যেতে হবে। নিদিকা, হ্যাঁ চল। আচ্ছা রিদিকা। ভাইয়া আর নিদিকাকে নিয়ে ওরা সবাই চলে গেলে। সারাদিন অনেক ধকল গেছে, রুমে এসে বিছানায় শুয়ে পড়লো। চোখটা লাগছে, আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আরাপ, রাত হয়ে গেছে, খেতে চল। আম্মুর সাথে নিচে খেতে গেলাম, সবাই একসাথে খাচ্ছে। হঠাৎ বাবা বলল, আরাপ, তোর তো পড়াশোনা শেষ, কাল অফিসে জয়েন কর। আমি আর যেতে পারবো না, তোরা দুই ভাই মিলে অফিস সামলা। আচ্ছা বাবা। বাবা অফিস গেলে ভালোই হবে, কাজের মধ্যে থাকলে এমন অশান্তি লাগবে না। ভাইয়া, কালকে তুই, আমি, রিদিকা আপু আর ভাইয়া ভাবি একসাথে ঘুরতে যাব। আনহিম, আমি যেতে পারবো না। বাবা কি বললো শুনলি না, যে কালকে অফিস যেতে হবে? এখন কয়দিন যাওয়া লাগবে না, সব কিছু মিটে যাক তারপর যাস। সব তো হয়ে গেছে আম্মু। এই হয়েছে ছেলে, একদম বাপের মতো কাজ পাগল। আম্মু, তুমি এমন আবার বলা শুরু করলে কেন? তুই যে 2 বছর আমার কাছে ছিলি না, আমার কত কষ্ট হয়েছে জানিস? আর বিদেশের থেকে আসলি 2 দিন না হতে অফিসে জয়েন করার কথা বলছিস। তুই এখন কয়দিন বাড়িতে থাকবি, তারপর অফিস জয়েন করবি। আর হ্যাঁ, কালকে ওদের সাথে ঘুরতে যাবে। আমার উপরে জানি আর কোনো কথা না শুনি। মা, আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। বাবা তো একদম চুপ, শান্ত ছেলের মতো বসে আছে। আমি আর আনহি মুচকি মুচকি হাসছি। কি মিস্টার চৌধুরী সাহেব, এতক্ষণ শান্ত হয়ে গেলেন কী কারণে? আমি, চুপ করে খেয়ে নে, নাহলে আবার বাবা বকা শুনতে হবে। না বাবা। সবাই খাবার শেষ করে রুমে চলে গেল। অন্যদিকে আপু মিস্টার চৌধুরীর সাথে, কি তোর কোনো প্রবলেম আছে? রিদিকা, মিস্টার চৌধুরীকে সেটা আগে বল। আরে আরব চৌধুরী। রিদিকা, তুইও আরব ভাইয়া ডাকবি? তুই মিস্টার চৌধুরী বলিস কেন? এটা আমার ইচ্ছা, তোমার অত বলতে হবে না। ওই রাগী বিদেশি বাবুকে নাকি ভাইয়া ডাকবো? আচ্ছা এখন বল, ওনার সাথে কি কোনো সমস্যা আছে তোর? আরাপের সাথে আমার কিসের সমস্যা থাকবে? কোনো সমস্যা নেই। আমি কেমন জানি রহস্যের গন্ধ পাচ্ছি। কি বলিস তুই? আচ্ছা বাদ দে, জিজু রুমে একা, ওনার আনইজি ফিল হতে পারে। তবে তুই কি বলেছিলি? ভয়ে ভয়ে বলল নিদিকা। আরে তুই এমন ভয় পাচ্ছিস? আমি তো এমনি জিজ্ঞাসা করছি যে যা তো, আমি এখন ঘুমাবো। নিদিকা, যাচ্ছি। নিদিকা রুম থেকে চলে গেল। রিদিকা বিছানায় শুয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। উঠে ফ্রেশ হয়ে নিচে নামলাম। আরাফ আয়ান ফোন করছে, তোকে তোর আর আনোহি ওর শ্বশুর শাশুড়ি যেতে বলছে দুপুরে। আম্মু, আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। আরব, দুইজন মুরব্বী তোমাকে যেতে বলছে আর তুমি যেতে চাইছো না? আর হ্যাঁ, যাওয়ার সময় আনোহি ওর কোচিং থেকে নিয়ে যাবে। আম্মু তখন সিরিয়াস হয়ে যায়, আমাকে সাধারণত তুই বলে, তাই এখন আর রাগানো ঠিক হবে না। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আনোহি ওর কোচিং থেকে গাড়িতে তুলে নিলাম। ভাইয়া আর বড় ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি, খালি হাতে কি যাওয়া যায়? আনোহি, তুমি তো আমার চেয়ে বেশি পাকনা, পিছনের ছিটে তাকিয়ে দেখ সব আছে। আনহি পিছনে তাকিয়ে একটা হাসি দিল। আচ্ছা ভাইয়া, ভাবিকে তোর কেমন লাগছে? আনহি, আমি চুপ করে বসে আছি, কী আর বলবো ভেবে পাচ্ছি না। যাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম সে এখন আমার ভাবি। কিরে, কোথায় হারিয়ে গেলি? আনহি, ভালোই তো, আমার তো খুব খুব ভালো লাগছে। আর তোর শুধু ভালো লাগলো, তবে ভাবির চেয়ে রিদিকা আপু আরও বেশি ভালো। কি? ওই মেয়ে ভালো? জানিস কালকে আমার কতগুলো টাকা খরচ করিয়েছে? বিয়ের সময় এমন একটু একটু খরচ হয়, তুই এমন কিপটেমি করিস না। আনহি, একদম রাস্তায় বসে রেখে চলে যাবো বেশি পাকামো করলে। আনহির সাথে কথা বলতে বলতে নিধিকাতে বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকতে না ঢুকতে নিধিকা সামনে চলে আসলো। যত দূরে থাকতে চাই আরও একদম কাছে চলে আসে, অসহ্য লাগে। তোমাদের এখানে আসতে অসুবিধা হয়নি তো? নিধিকা, না ভাবি। তা দেবরজি, তোমার কি খবর? এই মেয়ের কথা শুনলে কানে বিরক্ত লাগে। এই যে এতটা অসভ্য, আগে জানতাম না। কে বলেছে আমার সাথে কথা বলতে? দেখেই তো বিরক্ত হয়ে তারপর আগ বাড়িয়ে কথা বলে। কালকেই তো কথা হলো, আজকে আবার খবর জিজ্ঞাসা করা লাগে নাকি? তার চেয়ে তো আপনার খবর জিজ্ঞাসা করা বেশি জরুরি। আপনারা আমার বড় ভাইয়ের বউ। এদিকে আর হাসি মুখটা মলিন হয়ে গেল। একদম ঠিক আছে, বেহায়ের মতো কথা বলতে আসে। সোফায় বসে মোবাইল টিপছে, সবাই যে যার মতো ব্যস্ত। হঠাৎ কে যেন আমার গায়ের সাথে এসে বসলো। তাকিয়ে দেখি নিধিকা। আমার তো রাগ উঠছে, বসেছে, আমার হাতটা ধরেছে। আমি এক ঝটকে হাতটা সরিয়ে উঠে বললাম, লজ্জা করে না আপনার? এত বেহায়া হন কি করে? এমন গায়ে এসে বসছেন? কয়জনের
একসাথে। এরপর যদি আমার এরকম করেন, আমার চেয়ে খারাপ কেউ হবে না। ধমক দিয়ে কথাগুলো বলে ওখান থেকে চলে আসলাম দুপুরবেলা। বাবা তুমি তো কিছুই খাচ্ছ না নিধিকার মা। খাচ্ছি তো আন্টি, তবে আন্টি আপনার হাতের রান্না কিন্তু অনেক মজা। আমার শাশুড়ি মা বলে কথা ভাইয়া। আন্টি আসার সময় থেকে রিধিকা আপুকেও একবার দেখলাম না। আপু কোথায় আন্টি? আসলে ওর ভার্সিটি একটু জরুরি কাজ আছে, তাই ভার্সিটিতে গেছে। সমস্যা নেই, একটু পর চলে আসবে নিধিকার মা। ও আচ্ছা আন্টি। আনহি খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিচ্ছি, তবে নিধিকা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে। আমার অনেক রাগ হচ্ছে। আন্টি আঙ্কেল আমি এখন বাসায় চলে যাব, আমার একটু কাজ আছে। আমি কি যে বলেন বেআই সাহেব, আমরা আজকে সন্ধ্যায় ঘুরতে যাবো আর আপনি চলে যাবেন? চলে যেতে চাইছেন? রিধিকা পিছনে তাকিয়ে দেখি রিধিকা দাঁড়িয়ে আছে। আপু তুমি আসছো? তোমার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। আনহি ওকে একটু পর ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসছি। রিধিকা ওর রুমে চলে গেল। সন্ধ্যাবেলায় আমরা ঘুরতে বেরোলাম। আমার এসব ভাল লাগছে না, কী আর করার, তারপরে ঘুরতে বেরোবো। কী ব্যাপার মিস্টার চৌধুরী, আপনি এখনও মনমরা হয়ে আছেন? রিধিকা আমার মনমরা হয়ে হাঁটছি? আরে এই রিধিকা সবার সমস্যার সমাধান করে দেয়। আপনার কোনো সমস্যা থাকলে একবার বলুন খালি। রিধিকা আমার সমস্যার সমাধান এই জীবনে আর হবে না। কী ব্যাপার, ছ্যাঁকা খাইছেন নাকি? ছ্যাঁকা খাইলে এতটা কষ্ট হয় না যতটা ধোঁকা খাইলে হয়। কে আবার আপনাকে ধোঁকা দিল? এত কিছু জানতে হবে না, চুপচাপ হাঁটো। এত রাগ কেন আপনার? মুখটা সবসময় বাংলা পাঁচের মতো করে থাকেন কেন? চুপ করতে বলছি, চুপ করে থাকো, আমায় রাগ উঠাবে না। রিধিকা আর কথা না বলে সামনের দিকে হাঁটা শুরু করে দিল। সবাই পিক তুলছে, হঠাৎ নিধিকা এসে আমার একটা হাত চেপে ধরল। মনে আছে আরাপ, এই রাস্তা দিয়ে তুমি আর আমি কত হেঁটেছি? ওর হাতটা ছাড়িয়ে বললাম, মিসেস নিধিকা চৌধুরী, সহ্যের একটা সীমা থেকে। আপনি কিন্তু আমার রাগ জানেন। এই পাবলিক প্লেসে আপনাকে থাপ্পড় মারতে বাধ্য হবো, তবে এটা নিয়ে ভাববো না যে আপনি আমার বড় ভাইয়ের স্ত্রী। আমি নিধিকার থেকে দূরে এসেছিলাম। আরে মিস্টার চৌধুরী, আপনার তো আমার সাথে একটা সেলফি নেই, আসেন একটা সেলফি তুলি। রিধিকা আমার এইসব ভাল লাগে না, ওদের সাথে গিয়ে তোলো। চুপ করুন তো। রিধিকা আর প্যারা, ওর সাথে সেলফি তুলতে হবে। দূর থেকে নিধিকা সবটা দেখছে আর ফুলছে। সো মিস্টার আরব চৌধুরী, আপনি কি ফুচকা খাবেন? কাল তো একবার বললাম আপনি এসব খাই না, আর এত ভালো রেস্টুরেন্টে থাকতে এমন রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে হবে? আমি রাস্তায় খাবারের একটা আলাদা মজা আছে, যা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যায় না। রিধিকা আমি যত দেখছি তত অবাক হচ্ছি। নিধিকা আর রিধিকা আপন বোন, তবে দুই বোনের মধ্যে কোনো মিল নেই। নিধিকা তো বড় রেস্টুরেন্ট ছাড়া খেতে চাইতো না। ওর জন্য বাবার পকেট থেকে কত টাকা চুরি করেছি। আর রিধিকাকে দেখো যে রাস্তার পাশের দোকানে খেতে পছন্দ। আমি এক কাপ কফি নিয়ে বেঞ্চে বসে সবাই খাচ্ছে আর গল্প করছে। হঠাৎ কোথা থেকে যেন মাইশা আমার পাশে এসে বসলো। এইবার কি হবে? এই মেয়ে তো নিধিকাকে ভালো করে চেনে, সবার সামনে কিছু বলে দেয়। আরে মাইশা, নি মাইশা। আর কিছু বলার আগে মাইশার মুখে একটা ফুচকা ঢুকিয়ে দিয়েছি। আমিও ওকে চোখ দিয়ে ইশারা করে চুপ থাকতে বললাম। ভাইয়া আমি একটু আসছি ভাইয়া। ওকে। আমি মাইশাকে নিয়ে কিছুটা দূরে সরে গেলাম। কি হয়েছে? আমি শুনলাম নিধিকা নাকি তোর ভাই, বড় ভাইকে বিয়ে করছে। মাইশা যা শুনছিস ঠিকই শুনছিস। মানে কি? আমি কিছুই বুঝলাম না। আমি তো নিজেই তো কিছু জানি না। গাধা, তুই নিধিকার সাথে কথা বলবি না? ও এমন কেন করলো? আমার ওর মুখের দিকে তাকাতে ইচ্ছা করে না। ওর সাথে কি কথা বলবো? আচ্ছা তোর বস সাহেব কোথায়? রাজীব তো অফিসে আছে, আমি এখানে এসেছিলাম বান্ধবীর সাথে শপিং করছে, তোকে দেখে এগিয়ে আসলাম। ও আচ্ছা। আচ্ছা শোন, আমার একটু তাড়া আছে, আর তুই একটু নিধিকের সাথে কথা বলিস। কথাগুলো বলে মাইশা চলে গেল। আমি ওদের কাছে ফিরে আসলাম। কিরে ভাইয়া, মাইশা আপু কোথায়? আনহি চলে গেছে, ওর নাকি তাড়া আছে। মেয়েদের সাথে এত মিশতে হয় না দেবরজি। নিধিকা মেয়েদের সাথে এত না মিশলে বিয়েটা কি করে করব ভাবিজি? আমার মুখে ভাবি ডাক শুনে নিধিকার মুখটা লাল হয়ে গেল। রাগ করলেও বরাবর ওর মুখ লাল হয়ে যায়। আমার অনেক হাসি পাচ্ছে, তাও চুপ করেছে। আরে ভাবি, মাইশা আপু তো বিয়ে হয়ে গেছে। আনহি নিধিকা কিছু কথা না বলে চুপ হয়ে বসে রইল। আমি ভালো করেই জানি ওর রাগের কারণ। রাগ হচ্ছে, ওর মুখ লাল হয়ে যাচ্ছে আর চুপ করে বসে আছে। আমার মনে হচ্ছে এক অদ্ভুত আনন্দ হচ্ছে। বাসায় চলে আসলাম সবাই। অনেক রাত হয়ে হওয়ার কারণে নিধিকার বাবা মা আমাকে আর আনোহিকে বাসায় যেতে দেয়নি। আমরা তো এই বাড়িতে থাকতে আর অশান্তি লাগছে। বাসায় থাকলে না হয় রুমে বসে থাকতাম, কিন্তু এখানে তো আর রুমে বসে থাকা যায় না। আর নিধিকার চোখের সামনে ঘুরঘুর করছে। ওর তো লজ্জা নামের জিনিসটা নেই, এখন যা শুরু করছে। ভাইয়া আমি চলে যাই বাসায়, মাত্র 12টা বাজে। আমি আরাপ, বাবা মা দুজনে নিষেধ করছে, যাওয়াটা কি ঠিক হবে? কেন আরাপ, আমাদের বাড়িতে ভালো লাগছে না? নিধিকা আমার তো আপনাকেই ভালো লাগছে না। আমি ভাইয়া অবাক হয়ে আমার দিকে তাকিয়ে। নিদিকে তো ভয়ে চুপ। আমি জোরে হেসে দিলাম। আরে আমি মজা করছিলাম। ভাবি এত ভয় পেয়ে গেলেন? আমি কোথায় ভয় পেয়েছি? নিদিকা তুতলিয়ে
আমার তো মনে হলো আরাপ তুইও মাঝে মাঝে এমন যা বলিস না অবাক হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আমি কোন রুমে থাকবো একটু দেখিয়ে দিলে ভালো হতো। নিধিকা, তুমি আরাপকে একটা রুম দেখিয়ে দাও, তোমাদের বাড়িতে তো আমি আর কিছু জানি না। আচ্ছা আরাপ, আমার সাথে, আমি রুমে দেখিয়ে দিচ্ছি। যদিও মেয়ের সাথে যাওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও যেতে হচ্ছে। নিধিকা আমাকে একটা রুমে নিয়ে দরজা লাগিয়ে দিল। দরজা লাগালেন কেন আপনি? তোমার সাথে আমার কিছু কথা আছে, আপনার সাথে আমার কোনো কথা নেই। দেখো আরাপ, সব কিছু বুঝতে শেখো। তুমি 2 বছর ধরে কানাডায় রয়েছো, আমার সময় কিভাবে কাটতো? আমার তো একটা সঙ্গীর প্রয়োজন। আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছে হলে যেতে পারবো না, একা একা সারাদিন কাটতো। তাই আমি সিদ্ধান্ত নিই যে নতুন রিলেশনে জড়াবো। আর আয়ান তো তোমার ভাই, আমি আগে জানতাম না। যেদিন তোমাদের বাড়িতে আমাকে আয়ান প্রথম ঘুরতে নিয়ে যায়, আমি ছবি দেখে আজ জানতে পেরেছি তুমি আয়ানের ছোট ভাই। তখন আমার কিছু করার ছিল না, কারণ আমি আয়ানকে অনেক ভালোবেসে ফেলেছি। নিধিকা, আমি একটা তাচ্ছিল্যে হাসি দিলাম। নিধিকা, আমিও কিন্তু কানাডায় একাই ছিলাম, আমার কোনো সঙ্গী ছিল না। আই মিন, আপনি যেই সঙ্গীর কথা বলছেন, আমাদের বিভিন্ন স্মৃতি নিয়ে 2টা বছর দূর দেশে কাটিয়েছি। কই, আমার তো একবারও ইচ্ছা হয় না নতুন রিলেশনে জড়ালো। আর বললেন ভাইয়া অনেক ভালোবেসে ফেলেছেন। আপনার সাথে ভাইয়ার 1 বছরের রিলেশন, আর আমার সাথে ছিল 4 বছর। এই 4 বছর পরেও কি আপনার আমার প্রতি এতটাই ভালোবাসার সৃষ্টি হয়নি? আপনি দয়া করে এই রুম থেকে চলে যান, আপনার মুখ দেখলে আমার ঘৃণা হয়। আর একটা কথা, তুমি প্লিজ আমাকে তুমি করে বলো। আর হ্যাঁ, দয়া করে ভাবি ডেকো না প্লিজ। নিধিকা, আপনি এখান থেকে চলে যান। আর একটা কথা বলবেন। নিধিকা আরাবের মুখ দেখে বুঝতে পারে আরাব অনেক রেগে আছে। সে কিছু না করে রুম থেকে চলে যায়। হায় রে দুনিয়া, আমি এতটাই বোকা, এমন একটা মেয়েকে ভালোবেসেছি। আসলে ও তো আমাকে কখনো ভালোবাসে নেই, শুধু টাইম পাস। যাক, আল্লাহ যা করেছে ভালো করেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে হঠাৎ কে যেন দরজায় টোকা দিচ্ছে। ঘড়িতে তাকিয়ে দেখে 2টো বাজে। এত রাতে কে আসলো? দরজা খুলে দেখি রিধিকা দাঁড়িয়ে আছে। আমার তো মাথা কাজ করছে না, এত রাতে এই মেয়ে এখানে কেন? এত রাতে তুমি এখানে কি করছো? আসলে আনহির অনেক জ্বর আসছে, ঘুমের মধ্যে উল্টাপাল্টা বকছে। আমি কি করব বুঝতে পারছি না, তাই আপনার রুমে আসলাম। এই মেয়ে তো কোনো কথা শোনে না। কালকে নিষেধ করেছিলাম আইসক্রিম খেতে, কিন্তু ঠিক খেয়েছে। তার মানে আনহি আইসক্রিম খেয়ে প্রবলেম হয়েছে? প্রবলেম না, ওর কোল্ড অ্যালার্জি আছে, তার জন্য আইসক্রিম খেতে নিষেধ করেছিলাম। ইস, তাহলে তো আমারই দোষ। আচ্ছা চলো আনহির কাছে। রিদিকার রুমে গিয়ে গিয়ে দেখি আনহি বিছানায় শুয়ে কাঁপছে। কপালে হাত দিয়ে দেখি জ্বরে গা পুড়ে গেছে। রিদিকা ডাক্তারকে কল করলো। এতক্ষণে সবাই উঠে পড়েছে। ডাক্তার এসে আনহিকে দেখলো এবং ওষুধ দিল। এত রাতে আপনি আসবেন আমি কখনো ভাবতে পারিনি ডাক্তার কাকু। রিদিকা, আরে মা, রাইহান আমার বন্ধু, আমি ওর মেয়ে, আমি তোমাদের কথা ফেলতে পারি? ডাক্তার চলে গেল। আঙ্কেল আন্টি, এত রাতে আমাদের জন্য আপনাদের অনেক সমস্যায় পড়তে হলো। সরি আনহি। কী যে বলো তুমি, তুমি তো আমার আর একটা মেয়ে। তুমি এখন ঘুমিয়ে পড়ো, আমি আর রিদিকা তোমার সাথে আছি। নিধিকার মা আনহি শুয়ে পড়লো। রুমে এসে চলে আসলাম সকালবেলা। এই যে মিস্টার চৌধুরী, আপনি কি উঠবেন নাকি? আজকেও পানির ছিটা দিব। আজকে পানির ছিটা দিলে তোমার খবর আছে? বাহ, এতক্ষণ না ডেকে এটা আগে বললেই তো হতো। ফ্রেশ হয়ে নিচে চলে আসেন, আপনার জন্য সবাই বসে আছে। আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে গেলাম। কি লজ্জায় বিষয়, ভাইয়ের শ্বশুরবাড়িতে এভাবে পড়ে ঘুমাচ্ছে। আনহির তো জ্বর কমছে। ভাইয়া, ওকে, আমরা একটু পরে বের হব। ওকে। আঙ্কেল আন্টি জোর করছিল, কিন্তু অনেক কষ্ট ওনাদের বুঝিয়ে আমরা বাড়ি চলে এসেছি। আম্মু আপু, আমি আবার কানাডা চলে যেতে চাই। তোমার সাহস কি বেশি বেড়ে গেছো আরব? তুমি কোথাও যেতে পারবে না। কয়েকদিন পরে বাবার অফিসে জয়েন করবে, আমি জানি। আর একটাও কথা না শুনি এই বিষয়ে। ঠিক আছে, বেশি চালাক হয়ে গেছিস তাই না? বুড়ো বাপকে খাটাতে খুব ভালো লাগে। তাড়াতাড়ি অফিসে জয়েন করবে। কিছু বলার নেই, বাবারও বয়স বেড়েছে, কত সামলাবে? আর ভাইয়াকে এত বড় কোম্পানি কিভাবে সামলাবে? আমার তো জয়েন করাই লাগবে। আর ঠিকই তো, এই মেয়ের কারণে আমি আমার পরিবার থেকে কেন দূরে যাব? তার চেয়ে ভালো ওর স্মৃতি মন থেকে মুছে ফেলবো। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে টিভি দেখছি, এমন সময় ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মিস মায়াবিনী নামটা ভেসে উঠলো। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে গেলো, চোখটা ভিজে গেছে। আমি কাঁদছি। আর এই নামটা কেন সেভ করা? এটা তো সবার আগে ডিলিট করা উচিত। কলটা কেটে দিলাম। আমি জানি নামটা ডিলিট করে ভাবি দিয়ে সেভ করলাম। মিস মায়াবিনী ডাকার কারণ হলো নিধিকার মায়াবী চোখ। এই চোখের প্রেমেই আমি প্রথম পড়েছিলাম। ওর চোখের মায়ায় আটকে গেছিলাম, তাই ওকে মায়াবিনী বলেই ডাকতাম। আমার মনে পড়ে না কবে নিধিকার নাম ধরে ডাকছি। ধ্যাৎ, এসব কথা কেন ভাবছি? ও এখন আমার ভাবি, তাছাড়া আর কিছু না। ও আমাকে ফোন করলো কেন? আরাফ, হ্যাঁ বলো আম্মু। নিধিকা কল করে বলল তোকে আর আনহিকে কফি শপে যেতে। কেন আম্মু? আমি জানি না, তোরা গিয়ে দেখ। আমার শরীর ভালো লাগছে না আম্মু, আনহিকে পাঠিয়ে দাও টুটু ড্রাইভারের সাথে। তোর কি হয়েছে? তুই তো
আমার এমন ছেলে ছিলি না, হাসি খুশি একটা ছেলে, এখন নীরব হয়ে গেছিস। আম্মু কিছু বলতে না বললে আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কিছু না আম্মু, অনেকদিন পর দেশে আসার কারণে আমার কিছু ভাল লাগছে না। এটা কি সত্যি কথা বললি? আম্মু, তুই তাহলে তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরে আয়। কী আর ঘুরবো, আমার জীবন থেকে শান্তি নামের বিষয়টা চলে লাগছে, কিছু ভালো লাগছে না। কিরে বাবা, চুপ হয়ে আছিস? আম্মুকে ছেড়ে দিলাম। কিছু না আম্মু, বুঝেছি তোকে বিয়ে দিতে হবে। হ্যাঁ রে, তুই একটা মেয়েকে পছন্দ করতে বলেছিলি, সময় হলে সারপ্রাইজ দিবি সবাইকে। এই কথা শুনে চোখের জল ছলছল করছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করলাম। আম্মু তারপরে কিছু না বুঝে তাই জোরে হাসি দিলাম। আরে আম্মু, তুমি ওটা এখনও মনে রাখছো আমি কোনো মেয়েকে পছন্দ করব? আমি তো ওটা মজা করে বলেছিলাম। আর আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই। তুমি গিয়ে আনহইকে বলো যেতে, লেট হয়ে তো যাচ্ছে। আম্মু আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেকে আনহইকে ডাকতে চলে যায়। ভাইয়া তুমি যাবে না? আনহি, ভালো লাগছে না রে, তুই গিয়ে ঘুরে আয়। দিন দিন বুড়ো ভাব চলে আসছে তোর মধ্যে। হয়েছে, বেশি বকবক না করে চলে যা। আনহুই চলে গেল। রাতের বেলা ভাইয়া, নিধিকা আর আনহুই বাসায় আসলো। কিরে আরাপ, তুই গেলি না? ভাইয়া, ভাইয়া আমার শরীরটা অনেক ভালো না, ভালো লাগছে না, তাই যাচ্ছি না। কেন রে, তোর কি হয়েছে? ভাইয়া, তেমন কিছু না ভাইয়া, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবো। টেনশানে আমি। তোর ভাবি কিন্তু রাগ করেছে তুই গেলি না দেখে। তুমি ভাবিকে বুঝিয়ে বলো, তুই গিয়ে বলে আয়। বললাম তো শরীরটা ভালো না ভাইয়া, তুমি বুঝিয়ে বলো। আমি অন্যদিকে, কী ব্যাপার মিস্টার চৌধুরী আসলো না কেন? আমার কেমন জানি একটা খটকা লাগছে সব কিছু মিলিয়ে। রিদিকা, কী রে ঋতু, তুই কী ভাবছিস এসব? কিছু না আম্মু। আর হ্যাঁ শোন, দুদিন পর আমাদের ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে নিয়ে যাবে। ব্যস্ততার মধ্যে তোমাকে বলা হয়নি। রিদিকা, আচ্ছা, তবে সাবধানে যাবি। কয়দিন থাকা লাগবে? নিদিকার মা, বেশি না, 2 দিন। রুমে এসে শুতেই ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি অন্ত কল করছে। কোটলা রিসিভ করলো। কী রে, তোর খবর কি? আমি তো ভালোই আছি, তোর খবর কি? এই শোন, আমাদের ভার্সিটিতে কয়েকদিন আগে সুবর্ণ জয়ন্তী ছিল। তুই তো তখন দেশে ছিলি না। তখন আনিউল স্যারের সাথে দেখা হয়েছিল। উনি তো আমাদের গ্রুপের সবাইকে ভালোভাবে চিনে। 2 দিন পর ভার্সিটি থেকে স্টাডি ট্যুরে যাবে। তুই স্যারকে বললো আমাদেরকে যেতে। তোর কিন্তু যেতেই হবে, কোনো কথা শুনছি না অন্ত। আচ্ছা আমি যাব, ভালো হবে, এই সবের থেকে একটু শান্তি পাবো। ও, এর জন্যই তোকে এত করে বলা। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিসে গেলাম। অফিসে একটু কাজ সারি দেখে আসবো। কয়েকদিন পর জয়েন। অফিসে গিয়ে দেখে শুনে বুঝে আসলাম। বাসায় এসে দেখি নিধিকা আর আম্মু গল্প করছে। আমি রুমে যেতে যাবো এমন সময় নিধিকা বলল, আরব অফিসে গিয়ে কেমন লাগলো? নিধিকা, ভালো। রুমে চলে আসলাম। আচ্ছা বৌমা, আরবের সাথে কি তোমার কোনো সমস্যা আছে? না মা, আমি ঠিক বুঝলাম না। নিধিকা, আমি প্রথম দিন থেকে খেয়াল করছি আরব তোমাকে কেমন জানি এড়িয়েছিল। আরে না মা, ওর সাথে আমার কোনো সমস্যা নেই, ও তো এমনিতেই তেমন কথা বলে না। না রে মা, আমার ছেলেটা অনেক হাসি খুশি ছিল, ইদানিং কেমন জানি মনমরা হয়ে গেছে। নিধিকা মাথা নিচু করে চুপ করে বসে আছে। সে তো ভালো করেই জানে আরব কেন এতটা পরিবর্তন হয়েছে। দুপুরে খাবার খেয়ে রুমে শুয়ে আছি। নিধিকা আমার রুমে এসে পাশে বসলো। আমি ওকে দেখে শোয়া থেকে উঠে বসলাম। এখানে কি আপনার? যখন তখন আমার রুমে চলে আসেন কেন? আরাপ, আমার কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। তুমি তো আমার জন্যই এমন চেঞ্জ হয়ে গেছো। ইউ আর ইউ সাইকো? এই ভর দুপুরে আপনার এই কথা মনে পড়ছে? আর আপনাকে না আমি বলেছি আমার সামনে বেশি আসবেন না, তো এখানে কি করছেন? প্লিজ আরাপ, তুমি আমার সাথে এমন করো না, আমার অনেক কষ্ট হয়। আর প্লিজ তুমি আমাকে ভাবি বলো না, সেকেন্ড টাইম বলছি। নিধিকা, ও আচ্ছা, আপনি যখন আমাকে দেবরজি বলেন তখন কিছু হয় না? আর হ্যাঁ, আপনি তো আমার ভাবি হন, সো ভাবিকে তো ভাবি বলবো। আর বিশ্বাস করেন, আপনাকে ভাবি রাখতে আমার খুব ভালো লাগে। আর প্লিজ একটু বোঝো, এমন করতেছো কেন? কথাটা বলে নিধিকা আমাকে জড়িয়ে দিল। আমি ধাক্কা দিয়ে নিধিকাকে আমার থেকে সরিয়ে ওর গালে একটা চড় মারলাম। একদম আমার সাথে নষ্টামি করতে আসবে না, তাহলে আপনার এই গালটা আর আস্ত থাকবে না। গেট আউট, ধমক দিয়ে নিধিকা ভয়ে আমার রুম থেকে চলে গেল। কারণ রাগের কারণে টেবিলে রাখা গ্লাসটাকে নিচে ছুঁড়ে মারলাম। কাজ ভেঙের আওয়াজে আম্মু আমার রুমে আসলো। আরাপ, কী হয়েছে? তুই এত রেগে গেলি কেন? আম্মু আমার বিছানায় এসে একটু বসবে? আম্মু আমার বিছানায় এসে বসলো। আমি আম্মুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। আম্মু আমার মাথায় হাত বুলিয়েছে। জানো আম্মু, তোমার ছোট ছেলের লাইফে একটা বেইমান মেয়ের আগমন ঘটেছিল, যাকে সে নিজের চেয়েও বেশি ভালোবাসতো। এত বেইমানির পরেও ওই বেইমান মেয়েটা অন্যের প্রতি ঝোঁক। সে তো কখনোই তোমার এই হতভাগা ছেলেটাকে ভালোবাসেনি। আর সেই স্টুপিড ইডিয়েটটা ভেবেছে এই মেয়েটাকে তাকে পাগলের মতো ভালোবাসি। কথাগুলো বললে কেঁদে দিলাম। আম্মুর চোখের পানির ছিটেফোঁটাও আমার গালে পড়লো না। আর সেই মেয়ে হলো নিধিকা। মা, আমি আম্মুর দিকে হা হয়ে তাকিয়েছি। আমি নিধিকার ছবি তো আলমারিতে দেখেছি, তখন এত কিছু বুঝতে পারিনি, কিন্তু আজ সবটা আমার কাছে পরিষ্কার। আম্মু, তুমি যা জানো
তা এখানেই যেন শেষ হয়। বিশেষ করে ভাইয়া তো নাই, তুমি আমাকে কথা দাও। আচ্ছা বাবা, কথা দিলাম, কেউ জানতে পারবে না। তবে এতটা কষ্ট পাইস না, নিজেকে সামলা। যারা বেইমানি করে তাদের জন্য কষ্ট পেতে নেই। তবে আম্মু, তুমি কিন্তু নিধিকাকে কোনো কষ্ট দিবে না এসব জানার পর, তাহলে কিন্তু সবচেয়ে বেশি আমিই কষ্ট পাবো। আর শোনো, কালকে আমি ঘুরতে যাব, 2 দিন পর চলে আসবো। আচ্ছা বাবা, ঘুরে আয়, ভালো লাগবে তোর। আম্মু রুম থেকে চলে গেছে। আমি কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সন্ধ্যার সময় বাড়িতে হইচইয়ের কারণে ঘুমটা ভেঙে গেল। নিচে নেমে দেখি রিদিকা আসছে। আচ্ছা বিয়ে সাহেব, এতক্ষণও কি ঘুমাচ্ছিলেন? তো তুমি এখানে আসলে কেন? এই তো একটু আগে। কালকে আমি স্টাডি ট্যুরে যাচ্ছি, তো তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করছে। ও আচ্ছা, ভালো। সবাই একপাশে বসে কফি খাচ্ছে আর সবাইকে আড্ডা দিচ্ছে। নিধিকার গালটা দেখলাম লাল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, কি ও কি জিজ্ঞাসা করেন হয়নি? ওর গালে হয়তো হয়তো বানিয়ে মিথ্যে বলছে। বাই দ্য ওয়ে, আপু, তোমার গালে কী হয়েছে? আসলে ঘুমিয়েছিলাম, তখন মশা বসে জোরে থাপ্পড় মারার কারণে গালটা লাল হয়েছে। নিধিকার কথা শুনে সবাই হেসে দিল। তা মিছরি মশাটা কি করে মারছিলে ভাইয়া? ওয়েট ওয়েট, ভাইয়া তুমি ভাবিকে কি বললে? মিচ্ছিরি? এটা কি ওকে ভালোবেসে ডাকি? ওয়াও! আসলে আমরা সবাই এখান থেকে ভাবিকে মিষ্টি বলেই ডাকবো। আরাপ ভাইয়া, তুমিও ডাকবে কিন্তু। আনিয়ে ওকে। এদিকে আমার দিকে তাকিয়ে আছে, চোখ সরিয়ে নিলাম। আম্মু, তুমিও ডাকবে আনিয়ে। আচ্ছা ঠিক আছে মা। ভাবি, তোমার কোনো সমস্যা নেই তো? আরে না, কোনো সমস্যা নেই মিচ্ছিরি। রাতে সবাই একসাথে খেয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে। রিধি, মা তুমি আজ থেকে যাও, অনেক রাত হয়ে গেছে। আন্টি, আমার তো কাল সকালেই যেতে হবে। এখানে থাকলে সমস্যা হতে পারে, আমি যেতে পারবো না। সমস্যা? কি বলো তুমি? এত এত রাতে আমি তোমাকে একা যেতে দিব না। তুমি ভাবলে কি করে? আরব, তুই গিয়ে রিদিকা মাকে দিয়ে আয়। আমার কথা সায় না দিলে সবার সামনে বকা দিবে, মান সম্মান থাকবে না। তাই রাজি হয়ে গেলাম। গাড়ি চালাচ্ছি, দুজনে নিশ্চুপ। নীরবতা ভেঙে রিদিকা বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করো? না থাক, বললেই সমস্যা নেই। না বাদ দিন। আমি আর কিছু বললাম না। তবে রিদিকা কি জিজ্ঞাসা করতে চেয়েছিল, ও কি যে কিছু জেনে ফেলেছে। ধ্যাত, মাথাটা নষ্ট। রিদিকার বাড়ির সামনে গাড়ি থামালাম। রিদিকা গাড়ি দিয়ে নেমে গেল। মিস্টার চৌধুরী, ভিতরে আসুন, অনেক রাত হয়েছে, আরেকদিন আসবো, তুমি যাও। রিদিকা ভিতরে চলে গেলে আমি বাসা চলে আসলাম। এসে ঘুমিয়ে পড়লাম। সকালবেলার ব্যাগপত্র গুছিয়ে সবার থেকে বিদায় হয়ে বেরিয়ে পড়লাম। ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে বসে আছি। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি, যার ফলে আমার অনেক বিরক্ত লাগছে। অন্তু আর রাজন তো মহা খুশি, এত মেয়ে দেখবে। তবে আমার চোখ শুধু মায়াবিনীকে খুঁজছে। এগুলো আমি কি বলছি? সে তো এখন বড় হয়ে, মাশাআল্লাহ, ওকে ভুলে যাওয়ার ক্ষমতা আমায় দাও। ব্যাস, ছাড়তে যাবো এমন সময় একটা মেয়ে দৌড়ে এসে বাসে উঠলো। মেয়েটা আর কেউ না, রিদিকা। আমি তো অবাক, রিদিকা এখানে আসলো কি করে? তার মানে রিদিকা এই ভার্সিটির স্টুডেন্ট, কোনো সিট ফাঁকা নেই, শুধু আমার পাশে সিটটা ফাঁকা। আমি অনেক কষ্টে সিটটা ফাঁকা রেখেছি যে না আরাম করে ঘুমাতে পারি। কিন্তু আমার পোড়া কপাল, এই সিটটাতে যখন অন্যের দখলে চলে যাবে। রিদিকা এসে আমার পাশে বসলো। বেয়াই সাহেব, আপনি এখানে? আপনি কি ভার্সিটির স্টুডেন্ট ছিলেন? রাধিকা, রিদিকা, ওয়েট, আপু আর আপনি তো এক ব্যাচ। সো আপনি তো মেবি আপুকে আগে থেকে চিনতেন। উফ, এই মেয়ে আবার নিয়ে পড়লো। এখন আবার মিথ্যে কথা বলতে লাগলো। মনে মনে ভাবলাম, মানে ভাবি এই ভার্সিটিতে পড়তো? পড়তো তো, হতে পারে, বাট আমি ভাবিকে চিনি না। এক ভার্সিটি হলে সাবজেক্ট আলাদা। ভার্সিটিতে এত বড় নয় যে, আর আপনি আপুকে কখনো দেখেননি। আসলে আমি ভার্সিটিতে আসতাম না। এই ভার্সিটি থেকে আমাদের প্রেম শুরু হয়, আর এখন থেকে সব অস্বীকার লাগছে। কিরে ঋতু, হ্যান্ডসাম সিনিয়র ভাইয়া পেয়ে আমাদের তো ভুলেই গেলি। তিশা, আরে উনি তো আমার বিআই সাহেব, তোরা তো ওনাকে চিনিস। কই তো, আসলেই তো উনি তো নিধিকা আপুর দেবর মিহি। আমি চুপ হয়ে বসে আছি। এত মেয়ের মাঝে অশান্তি ফিল হচ্ছে। অন্তু আর রাজন তো ভালোই আনন্দ করছে। মাইশা আর রাজীবও আমার তাদের প্রেম নিয়ে ব্যস্ত। আমি তীর্থের কাকের মতো বসে আছি। কলের কারণে সকালে ঘুমটা ভেঙে গেল। কলটা রিসিভ করলাম। কিরে ভাইয়া, শ্বশুরবাড়ি গিয়ে আমাকে কল করা লাগে কি? তোর সাথে জরুরি কথা আছে, বেশি কথা বলিস না, যা বলছি শোন। ওকে। নিধিকা, তোকে সেদিন মিথ্যে বলেছিলাম যে বিয়ের আগে আমাদের বাড়িতে আসেনি, কিন্তু ও আমাদের বাড়িতে বিয়ের আগে 3বার এসেছে। আর ও এটাও জানে যে তুই আমার ছোট ভাই। ভাইয়া, ভাইয়ের কথাটা শুনে কী আর বলবো, অনেকটা খারাপ লাগছে। যেই না বিশ্বাস করতে শুরু করেছিলাম, সেই আবার মিথ্যে কথা। না, নিধিকার সাথে আর কোনো সম্পর্ক রাখবই না। ফোনটা রেখে দিলাম। আসলে ও কী টাইপের মেয়ে আমার মাথায় আসে না। ভাইয়াকে ও লাগবে, আমাকেও লাগবে। ছি, আমার ঘৃণা হয় যে আমি একটা এই 3rd ক্লাস মেয়েকে ভালোবেসেছিলাম। না, আর কিছু নিয়ে ভাববো না, কিছুই ভাববো না। এখন শুধু ভাবনা জুড়ে থাকবে রিধিকাই থাকবে। আর আমার মাথায় একটা জিনিস কেন আসলো না যে নিধিকা তো বিয়ের দিন আমায় দেবরজি বলেছিল। আমাকে দেখে
একটু ইতস্তত বোধ করলো। এতটাই না বোঝা যায় নিধিকা আগের থেকে জানতো আমি ভাইয়ের ছোট ভাই। এই বিষয়টা একবারও মাথায় আসলো না। বিছানায় বসে ম্যাগাজিন পড়ছিলাম, হঠাৎ দেখলাম রিধিকা গোসল করছে, একটা নীল শাড়ি পরেছে। আমি হা হয়ে ওর দিকে তাকিয়ে আছি। এর আগে আমি কখনো ওর দিকে তাকাইনি। বলতে গেলে আমার তাকানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু আজ কী হলো, আর তাকাবোই না বা কেন? একটা সুন্দর মেয়ে ঋতিকার বর্ণনা দেয়। দুধে আলতা গায়ের রং, চোখ দুটো টানা টানা, লম্বা চুল, সব মিলিয়ে মাশাআল্লাহ যে কোনো ছেলে একবারে প্রেমে পড়ে। কী হয়েছে মিস্টার চোপড়ি, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? ঋতিকার কথায় বাস্তবে ফিরে আসলাম। ঋতিকা ড্রেসিং টেবিলের সামনে এসে সাজছে, আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। তুমি সেদিন বলেছিলে না তোমার একটা নাম দিতে? আমি কথাটা শুনে ঋতিকা আমার দিকে তাকালো। তোমার নাম হলো এলো কেশরী। তোমার এই লম্বা চুল বাতাসে উড়ে তখন চুলগুলো এলোমেলো হয়, তখন তোমাকে দেখে এক অন্যরকম সুন্দর লাগে। আমি কথাগুলো বলে কাশি দিলাম। কি বলছি এসব? ঋতিকা কি ভাবছে? ছি, আর তুমি একদম ছন্নছাড়া হয়ে গেছে। ঋতিকার দিকে তাকিয়ে চুপ করে বসেছে, মনে হচ্ছে অনেকটা লজ্জা পাবে। কী করে লজ্জা পাবে? ওর চেয়ে আমার বেশি লজ্জা লাগছে। আমি তাড়াতাড়ি করে ওর সামনে থেকে চলে আসলাম। নিচে এসে সোফায় বসে আছি। আনাহি এসে আমার পাশে বসলো। ভাইয়া, আমি ঋতু ভাবির ভার্সিটিতে জয়েন করতে চাই। তা কি ভর্তি হয়ে আসিস, আমাকে কেন বলছিস? আরে ভাইয়া, তোর যেতে হবে। আমার যেতে হবে মানে? আরে বড় ভাইয়া বাসায় নাই, আর আব্বু যেতে পারবে না, বলেই দিয়েছে যে এখন তোকেই যেতে হবে। তা ঋতিকার সাথে গিয়ে ভর্তি হয়ে আসলেই তো হয়। ও, একজন পুরুষকে যেতে বলছে, একদম বিরক্তকর। ছেলেদের কেন মেয়েদের পারে না, নাকি সব ফর্মালিটি পূরণ করতে হবে? আজব। আমি জানি না, তুই আর ভাবি দুজনেই যাবি। আচ্ছা যাব, তুই যা এখন। ঋতিকা এসে আনহির পাশে বসলো। আচ্ছা ভাবি, বড় ভাবিকে যারা ধর্ষণ করেছিল তারা কি কোনো শাস্তি পেয়েছে, নাকি ওদের ধরতে পারিনি? এসব লোকদের জ্যান্ত পুড়িয়ে দেওয়া উচিত। তুমি ঠিকই বলছো। হ্যাঁ হ্যাঁ, আপুকে যারা রেপ করেছিল তাদেরকে পুলিশকে ধরে নিয়ে গেছে, আর জেল হয়েছে 10 বছর। যাক, শুনে ভালো লাগলো। আসলে এই বিষয়টা জানা ছিল না। তোকে নিয়ে এত কে ভাবতে বলছে? নিজের কাজ কর। কি বলিস? ভাবিকে ধর্ষণ করা হয়েছিল, আর তাকে যারা ধর্ষণ করেছিল তারা শাস্তি পাবে না? জানি, যে যেমন তার সাথে তেমনটা হয়। এটা দুনিয়ার নিয়ম। কেউ কখনো কাউকে ঠকিয়ে ভালো থাকে না। আপনি এগুলো কি বলছেন মিস্টার চৌধুরী? যা শুনেছি তাই বলছি, এর চেয়ে বেশি কিছু জিজ্ঞাসা করো না। পরের দিন সকালে। উফ, এতক্ষণ লাগে রেডি হতে? আজকে আবার তোমার অফিস যেতে হবে। ঋতিকা আর আনহি নিচে চলে আসলো। এত চিল্লাচিল্লি করছে কেন? একটু টাইম লাগবেই তো রেডি হতে। ঋতিকা, হয়েছে তো, এই পাকনিকে ভর্তি করতে এখন আমার যাওয়া লাগবে। যত সব। গাড়ির কাছে চলে আসলাম। দেখলে ভাবি কি বলে গেল? থাক, মন খারাপ করো না, চলো। আমার একমাত্র ননদিনী ঋতিকা আর আনহি গাড়িতে বসে পিছনের সিটে বসলো। আমি ড্রাইভার আর নাকি? তোমরা দুজনে পিছনে বসলে। বিশ্বাস কর ভাইয়া, তোকে না ড্রাইভারের মতোই লাগছে। আনহি, তোকে কাজের মেয়ের মতো, সখিনের মতো লাগছে। ভাবি, তুমি কিন্তু সামনে যাবে না। আমার একমাত্র ননদিনীকে অপমান করছে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও মিস্টার চৌধুরী, আপনি গাড়ি চালান। আপনাকে একাই বসতে হবে। কী আর করবো? গাড়ি স্টার্ট করলাম। ঋতিকা ভার্সিটির সামনে এসে গাড়ি থামালো। ভিতরে ঢুকতে যাব, কোথা থেকে জানি ঋতিকা এসে আমার হাতটা ধরলো। এই ঋতিকা, এতদিন আসো নাই কেন? ছেলেটা নিলয় ভাইয়া, আমার হাতটা ছাড়ুন। ঋতিকা, উফ, হাত কেন ছাড়বো? তোমার তো হাত ধরার অধিকার আমার আছে। আর আগে বলো, এতদিন আসো নাই কেন? নিলয়, হাতটা ছাড়ুন প্লিজ। আচ্ছা বাই দ্য ওয়ে, এরা কারা? নিলয় আমাকে আর আনহিকে উদ্দেশ্য করলো। ঋতিকা ঝটকা দিয়ে নিলয় হাতটা ছাড়িয়ে দিল। কতবার বলছি হাত ছেড়ে দিতে, হাত ছাড়লেন না কেন? একদম অসভ্যতামি করতে আসবে না আমার সাথে। নিলয় ঋতিকার দিকে তেড়ে আসবে, এমন সময় আমি ঋতিকার সামনে গিয়ে দাঁড়ালাম। এই কে রে তুই? আমার এই ঋতিকার সামনে আসিস? নিলয়, আমি কিছু না বলে ঋতিকার হাত ধরে নিয়ে যেতে যাবো, এমন সময় ঋতিকা আমার থেকে ঋতিকার হাতটা ইট ছুঁড়ে মারলো। আমি ঋতিকার হাতটা ধরে থাকায় ইটটা আমার হাতে লাগলো। হাতে ব্যথা পাওয়ার কারণে ঋতিকার হাতটা ছেড়ে দিলাম। তোর হাত ধরার কোনো অধিকার নেই, এই অধিকার শুধু আমার আছে। নিলয়, ওনার আমার হাত ধরার অধিকার আছে, আপনার কোনো অধিকার নেই। আর একদম আমার কাছে এভাবে বিরক্ত করবেন। ঋতিকা, তোমার হাত ধরার অধিকার ওর আছে? কেন? এ কে হয় তোমার? নিলয়, আমার হাজবেন্ড। নিলয় ঋতিকার দিকে হা হয়ে তাকিয়েছে। নিলয় গিয়ে ঋতিকার হাত ধরতে যাবে, এমন সময় ওর হাত ধরে বললাম, একটু আগে বললে না আপনার কোনো অধিকার নেই, সো ওর হাত ধরবে না, আর ওসব থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। ঋতিকা, তুমি আমাকে রেখে বিয়ে করতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনার মতো একজন চরিত্রহীন অসভ্য লম্পট ছেলেকে আমি কখনোই ভালোবাসি না। যেই ছেলে কাপড়ের মতো নারী পাল্টায়, যাই হোক, ঋতিকা কখনোই ভালোবাসবে না। ঋতিকা আমাকে আর আনহিকে ভিতরে
চলে আসলো। পিছন থেকে নিলয় বলল, তুই আমার ছাড়া আর কারো হতে পারবি না, এই কথা বলে দিলাম। রিদিকা আর আনহিকে রেখে বের হতে যাবো এমন সময় রিদিকা বলল, রিদিকার হাতটা দেখি। রিদিকা, কেন? রিদিকা আর কিছু না বলে আমার হাতটা টেনে ওর কাছে নিল। ইট বালির রাগায় আমার আঙুলটা কেটে গেছে। রিদিকা আমার আঙুলে ব্যান্ডেজ করিয়ে দিল রাইবেরি নিয়ে গিয়ে। রিদিকা আর আনহি থেকে বিদায় নিয়ে বের হয়ে নিলয় এসে আমার সামনে দাঁড়ালো। তোর বউটা একদম হেব্বি দেখতে, বিয়ে করলে কীভাবে? কয়, এ তো কোনো ছেলেকেই পাত্তাই দেয় না নিলয়। বিয়ে কিভাবে করছি আমি নিজেও জানি না, তবে তোকে না এখন একটু আদর দিতে হবে। মনে হয় অনেকদিন আদর খাস না। নীলাকে ইচ্ছা মতো কেলিয়ে ক্যাম্পাসে ফেলে দিলাম। ওর সামনেই বলে দিলাম, শোন, আমি হলাম এই ভার্সিটির পুরনো স্টুডেন্ট, সব স্যার ম্যাডাম আমাকে দেয়নি। তোকে মারলে আমাকে ওনারা কিছু বলবে না, কারণ তারা জানে কেউ দোষ না করলে আরব চৌধুরী কারো গায়ে হাত দেয় না। আর সেকেন্ড টাইম যদি দেখি রিদিকাকে নিয়ে এই ধরনের কথা বলিস, তোর হাত পা আস্ত থাকবে না। আমি কথাগুলো বেরিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম। ক্যাম্পাসে সবাই আমার দিকে হা হয়ে তাকিয়েছে। একটা মুচকে হাসি দিয়ে গাড়ি স্টার্ট দিলাম। অফিসে এসে দেখে আমার পিতামশাই হাত মুড়ো করে বসে আছে, আমার দিকে রাগি চোখে তাকালো। তোমার আসার এখন সময় হলো, আর মস্তানি করে তো জামা কাপড় এক সুন্দর বানিয়েছো। বাবা, বাবা কীভাবে জানলো? নিশ্চয়ই স্যার বলেছে। তবে স্যার তো বাজে কিছু বলবে না, স্যার তো আমার সুনাম করে। কী ভাবছো যে তোমার স্যার বলেছে? তোমার স্যার কিছু বলে নেই। আমি যখন অফিস আসি তখনই দেখছি। বাবাকে সব ঘটনাও খুলে বললাম। তারপর, এমন ছেলেদের সাথে ঝামেলা থেকে দূরে থাকাই ভালো। এখন বাসায় গিয়ে কাপড় চোপড় চেঞ্জ করে যা অবস্থা বানিয়েছো, অফিসে বসতে হবে না। আমি আর কিছু না বলে বাড়িতে চলে আসলাম। অন্যদিকে তুমি যেভাবে আমার সাথে ব্যবহার করলে সবার সামনে, আমি অনেক কষ্ট পেয়েছিলাম। রিদিকা সামনে রিদিকা এসে হঠাৎ সব কিছু বলছিল, সেই কারণে বেশি ওভার করে ফেলেছি। আয়ান, তোমার জন্য সবটা আমার সব সামনে বলা লাগতো। কতটা খারাপ লেগেছে এসব বলতে। নিদিকা, সরি, আর এমন করতে হবে না। তোমার আম্মু আব্বুকে বলছো? বলছি, আর আম্মু আব্বুকে বলেই দিব। নিদিকা, আর নিদিকা, আমি যা বলেছি সেটা যেন মাথায় থাকে। আর ওই নিলয়ের সাথে আমার কথা হয়েছে, আরব একদম ওর হাত পা ভেঙে দিয়েছে, তবে কাজটা নাকি করতে পারবে। দুপুরে খাবার সময় সবাই বসে আছে। রিদিকা আর আনহি আমার দিকে তাকিয়েছে। কি হয়েছে তোদের? আমি নিলয়কে মেরেছি। রিদিকা, মেরেছে ভালো করছে, ওইসব ছেলেদের মাইর খাওয়া উচিত। আপনি জানেন ও কতটা খারাপ ছেলে? যদি আপনার কিছু করে দেয়। ভাবি ঠিক বলেছে, তোরা একদম উচিত হয়নি ওই ছেলেটাকে মারা। আনহি উপরে চলে যায়। রিদিকা, ও আমার কিছু করার লাগবে না। আর শোনো, সব কিছু নিয়ে এত ভাববে না, তাহলে মাথায় তেলাপোকার বাস করা শুরু করবে। কি? মাথায় তেলাপোকার বাস হয় নাকি? হয়, আমি তো গবেষণায় দেখেছি। তাহলে আমি আর কোনো কিছু নিয়ে ভাববো না। রিদিকার মুখ ভয়ে চুপসে গেল। রিদিকা হেঁটে রুমে চলে আসলো। আমি জোর করে হেসে দিলাম। এ কি বোকা, আমি মজা করলাম। আর সত্যি ভাবলে 1 সপ্তাহ কেটে গেলে সব ঠিকঠাক। ভাইয়া আর রিদিকা বাড়িতে চলে এসেছে। আমি এখন আর রিদিকার সাথে তেমন বলি না প্রয়োজন ছাড়া। আমি কেমন জানি রিদিকার প্রতি দুর্বল হয়ে গেছি। রিদিকা ছাড়া এখন আর কিছুই বলে না। রিদিকা একটা কালো রঙের শাড়িতে অনেক সুন্দর লাগছে। কোথায় যাবে? আমি একা যাব না, আপনিও যাবেন। একটু শপিং করতে যাব, আপনি নিয়ে যাবেন। রিদিকার কথায় আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি। আল্লাহ হাতে বানিয়েছে। রিদিকাকে এত সুন্দর লাগে আমি জানতাম না। আমি রিদিকার একদম কাছে। রিদিকা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। রিদিকা চোখ নামিয়ে নিল। আমার বুকে হাত দিয়ে ওর থেকে আমাকে দূরে সরিয়ে দিল। আমি এতক্ষণ কি করছিলাম? কি হলো হঠাৎ আমার? দূর, কেমন যেন কোন দুনিয়া হারিয়ে যায়। মিস্টার চৌধুরী, আমার এত কাছে আসবেন না। রিদিকার কথায় কেমন জানি খারাপ লাগলো, তাই কিছু না বলে ওয়াশরুমে চলে আসলাম। রিদিকা দাঁড়িয়ে হাসছে। মিস্টার চৌধুরী সাহেব মনে হয় কষ্ট পেয়েছে। সমস্যা নেই, আজ রাতটা সবটা জানতে পারবে। রিদিকাকে নিয়ে শপিং গেলাম। কী যে এত কেনাকাটা করছে জানি না। আমি চুপচাপ এক জায়গায় বসে আছি। একদম ভালো লাগছে না, আর এমনিটা মনটা ভালো লাগছে না রিদিকার কথা শুনে। এই যে বাসায় কি যাব, যাই হোক। তাহলে তোমার সব শপিং শেষ হলো? আবার মাত্র 2 ঘন্টা, তাই না? কথাটা কি আমাকে খোঁটা দিয়ে বললেন? আমি কি তোমাকে খোঁটা দিতে পারি? চলো আমরা বাসায় যাব। গাড়িতে উঠো। আইসক্রিম খাবে? প্লিজ কিনে দাও। কি আইসক্রিম? আইসক্রিম কোথায়? ওই রাস্তার ধারে। আমি তাকিয়ে দেখলাম শপিং মলের অন্য পাশে একটা আইসক্রিম দোকান। তুমি না এইমাত্র পিৎজা খেলে, আইসক্রিম তো খাইনি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। রাস্তায় এত গাড়ি যে পার্ক হতেই পারছে না। অর্ধেক রাস্তা যেতে একটা গাড়ি আমার দিকে আসছে, এমন সময় কে যেন আমাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিল। সেটা আর কেউ না, রিদিকা। গাড়িটা ধাক্কাতে রিদিকাকে গিয়ে ছিটকে গেল। রিদিকা ছিটকে গিয়ে পড়লো রাস্তার মাঝে। আমি তো অবাক,
কি করে কি হলো গো? কিছুক্ষণের মধ্যে মানুষজন ভিড় হয়ে গেলে আমি দৌড়ে গিয়ে রিদিকার কাছে গেলে মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, হাত পা মুখ অনেক জায়গায় ছিলে গেছে, আমার চোখে পানি পড়ছে। আমাকে বাঁচাতে গিয়ে নিজের অবস্থা। আমি তাড়াতাড়ি রিদিকাকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসালাম। এক হাত দিয়ে ওকে ধরে আছি, আর এক হাতে ড্রাইভ করছি। রিদিকা এখনও তাকিয়ে আছে, ওর চোখ দিয়ে পানি পড়ছে। রিদিকা আমার হাতটা ধরে বলল, মিস্টার চৌধুরী, আপনাকে অনেক কিছু বলার আছে। মনে হয় অনেকগুলো কথাগুলো বললে যেন গলা দিয়ে কথাই আসছে না। তারপর হঠাৎ আমার ঘাড়ে মাথা ফেলে দিল। ওই রিদিকা একটু তাকাও। কি হলো আমার? প্লিজ তাকাও। রিদিকা কোনো সারা শব্দ নেই। আমি আরও জোরে গাড়ি চালাতে পারলাম। ওনাকে যখন ওটিতে নিয়ে যান ডক্টর, রিদিকা ওটিতে গিয়ে নিয়ে গেল। কী হবে আমি কিছুই জানতাম না। আমার বুকের ভিতর কিছু যন্ত্রণা তীব্র হতে লাগলো, চোখ দিয়ে একদমভাবে পানি পড়ছে। ফ্লোরে বসে পড়লাম। দুইজন ওয়ার্ড বয় আমাকে চেপে ধরলো। বাড়ির সবাই এসে উপস্থিত, সবাই কান্নাকাটি হচ্ছে। তোমরা এখানে? আমার বন্ধু ডক্টর কাকু জানিয়েছেন রিদিকার বাবা। আম্মু বলো না, রিদিকার ঠিক হয়ে যাবে তো? জানো না মা, ও আমাকে না বাঁচাতে গিয়ে গাড়ির সামনে চলেছিল। আম্মু কাঁদতে কাঁদতে, ঠিক হয়ে যাবে আমার, ওর লক্ষ্মী মেয়ের কিচ্ছু হবে না। ভাইয়া তুই এমন করিস না, তুই এমন করলে এতগুলো মানুষকে সান্ত্বনা দিবে কে? আনাহে একটা চেয়ারের উপর বসে বড্ড পানি তৃষ্ণা পেয়েছে, তাই পানি খাওয়ার জন্য ফিল্টারের কাছে যেতে দেখলাম নিধিকা কাঁদছে। কার সাথে যেন ফোনে কথা বলছে। ও নিলয়। একটা কাজও ঠিকভাবে করতে পারো না। বললাম আরবের উপর গাড়িটা চালিয়ে দিতে, আর তুমি আমার বোনকে ধাক্কা মারলে। মেয়েটা এখন মৃত্যুর সাথে লড়াই করছে। আমি আর আয়ান কি তোমায় খালি খালি এতগুলো টাকা দিয়েছি? নিধিকার কথাগুলো শুনে আমার বুক ফেটে যাচ্ছে। আমি এই মেয়েটার এত ভালোবাসতাম যে আমাকে মারতে চায়, আর আমার ভাইও সেই আমাকে মারার জন্য এসব নিলয়কে টাকা দিয়েছে। আমি পিছন থেকে হাত তালি দিলাম। নিধিকা পিছনে ফিরে আমাকে দেখে ভয় কাঁপছে। বা নিধিকা, বাহ, সরি ভাবি, বাহ, আপনাকে আমি অনেক ভালোবেসেছিলাম, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসতাম সেই আমাকে মারতে চেয়েছো। ওয়াও, আমাকে না হয় মারতে চেয়েছিল। আচ্ছা, একবারও ভাবলে না আমি বললে রিদিকা বিধবা হয়ে যাবে? দেখো আরাপ, আমি কিছু করিনি, সবটা আয়ানের প্ল্যান। আর কত মিথ্যে বলবে? তোমাকে বিশ্বাস না হলে তোমার ভাইয়াকে গিয়ে জিজ্ঞাসা করলো, ও আমাকে করতে বাধ্য করেছে। আপনি তো ধোয়া তুলসী পাতা, তাই না নিধিকা চৌধুরী? মানে আমিও এখন একটা জিনিস জানি যে আপনি মিথ্যে বলেছেন। নিধিকা আমার দিকে তাকিয়ে আছে। আরাফ, আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই। আপনি আর কি বলবেন? আপনি এটাই বলবেন যে আপনি সেদিন যা করেছেন, আপনি যে আমাদের বিয়ের আগে আসেননি, এটা পুরো মিথ্যা? তাহলে আসলেই আমি নিধিকাকে বলতে না দিয়ে, আমাকে ভাইয়া সবটাই বলেছে। বিয়ের আগে আপনি আমাদের বাড়িতে একবার না, দুবার না, তিনবার এসেছেন, আর আপনি ভালো করে জানতেন আয়ান চৌধুরীর ছোট ভাই। হ্যাঁ, সেদিন ভাইয়া আমায় বলতে পারেনি, কারণ সবার সামনে ভাইয়া আপনাকে অপমান করতে চায়নি। নিধিকা ভয়ে চুপসে গেল, ওর মুখে কোনো কথা নেই। কী হলো, এত ভয় পেয়ে গেলেন যে? আমি ওটাই বলেছিলাম, জানি তুমি আমাকে বিশ্বাস করবে না, মানে আমার প্রতি জানি তোমার রাগটা চলে যায়। আপনার সাথে আমি জাস্ট কোনো সম্পর্ক রাখবো না। আপনার মতো যতই হোক আপনি আমার বড় ভাইয়ের বউ, আপনাকে আর কিছু বলা ঠিক হবে না। আমি নিধিকাকে টানতে টানতে সবার সামনে নিয়ে আসলাম। নিধিকা এভাবে টানতে দেখে সবাই বসা থেকে উঠে দাঁড়ালো, আর ভাইয়া তো অবাক। আয়ান, আরাপ সবটা জেনে গেছে, এখন তুমি সবটা বলবে নাকি আমি বলবো? মানে কি বলছো? সত্যিটা বলে দে, তুই কি আমায় মারতে চেয়েছিলি? আরাপ, কি বলছিস এসব? আমি নিধিকার ফোনে বলা সব কথা তোমাকে বললাম। কি আয়ান, এগুলো সত্যি? কি করছিস? আর হ্যাঁ, আমি সত্যি সত্যি আরবকে মারতেছিলাম, তবে চেয়েছিলাম না, এখনও চাই না। ভাইয়া চিৎকার করে কথাগুলো বলছিল। কি বলছিস? ও তো ছোট ভাই। কিসের ছোট ভাই? ও তো আমার কেউ না। আর হ্যাঁ, আমি তো আসলে তোমাদের কেউ না। আমি তো হলাম এক এতিম ছেলে। আয়ান, কি বলছিস তুই এগুলো? আনহে, ঠিকই বলছি, পারলে তোর বাবার থেকে শোন। আয়ান, বাবা, ভাইয়া কী সব বলছে এগুলো? ও ঠিক বলছে, আয়ান সত্যি আমার ছেলে না, ওকে আমরা রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। বাবা, আম্মু মুখে কাপড় দিয়ে কাচ্ছে। আমার তো মুখ থেকে কথা বেরোচ্ছে, মনে হয় আমি কথা বলতেই ভুলে গেছি। বাবা, তুই এগুলো কেন বলছিস? আমার কখনো তিনজনকে আলাদা চোখে দেখিনি, আর তুই আমার বড় ছেলে। তুই আমাকে প্রথম মা ডাকছিস, শোনার আনন্দে মা হয়েছে। চুপ করো তোমরা কখনোই আমাদের তিনজনকে এক চোখে দেখো না। না হলে কেন আমাকে অফিসের সব দায়িত্ব না দিতে চাও না? আর কেনই বা আমাকে অফিসের বড় কোনো কাজ করতে জানো? এজন্য আমি চেয়েছি আরবকে রাস্তা থেকে সরিয়ে দিতে। ও সরে গেলেই তো সব কিছু আমার, আর কোনো সমস্যা হবে না। নিধিকা, তুই এই বিষয়ে সায় দিলি কেন? নিধিকার চোখ নিয়ে একভাবে পানি হচ্ছে। বল, তুই এগুলো কেন করলি? নিধিকার বাবা মা ধমক দিয়ে, আমি সবটা তোমাদের জন্যই করেছি। আয়ান বলেছিল আমি যদি ওর এইসব কাজে সায় না দিই তাহলে তোমাদেরকে মেরে ফেলবে। নিধিকা, তুমি তো এতটা ভালো না।
তুমি তো কত মিথ্যে কথা বলছো আরবের রাগ ভাঙাতে। সেদিন যে বলেছিলে তুমি নাকি বিয়ের আগে আমাদের বাড়ি আসো নাই, কিন্তু তুমি তো আমাদের বাড়িতে এসেছিলে, আর এটা মাও ভালো করে জানে ভাইয়া। আর হ্যাঁ, আমি ভালো করেই জানি, তবে জানি অশান্তি না বাড়ে, তাই আমি কিছু বলিনি। আরও পুলিশে ফোন দিতে বল, এই ছেলেকে আমার সামনে থেকে যেতে বল। যেই ছেলেকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসতাম, কখনো কষ্ট পেতে দেই নাই, সেই ছেলে আজ। বাবা আর কথা বলতে পারল না, দাঁড়ানো থেকে বসে পড়লো। ওরে হতভাগা, তুই যে বললি আমরা কেন তোকে অফিসের বড় কাজ দেই না, আর কেনই বা সব কিছুর দায়িত্ব দেই না, কারণ তুই কি জানিস? আমি যা জানার তাই জানি। চুপ কর, তুই কিছুই জানিস না। তোকে কোনো বড় কাজ দেওয়া হয় না, তার কারণ হলো তোকে বেশি প্রেশার দেওয়া নিষেধ। ছোটোবেলায় তুই যখন অনেক ছোটাছুটি করতি, তখন একদিন তুই হঠাৎ করে সেন্সলেস হয়ে গেলি। তখন ডাক্তার বলেছিল তোকে কোনো প্রকার বড় কাজের প্রেশার দেওয়া যাবে না, তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। আর শোন, রাখ, তোর বাবার যা সম্পত্তি এসে তা তোদের 3 ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে, কাউকে বেশি বা কাউকে কম দেওয়া হয়নি। মায়ের কথাগুলো শুনে ভাইয়ের চোখ দিয়ে পানি পড়ছে। আর তোকে বললাম না পুলিশকে ফোন দিতে? ওকে আমার সামনে থেকে গ্রেপ্তার করে যেন নিয়ে যায়। না বাবা, দয়া করে এমনটা করবেন না, আমি ওকে অনেক ভালোবাসি। নিধিকা ভাইয়া গিয়ে বাবার পা ধরে, ক্ষমা করে দেওয়া ও বাবা, আমি লোভে পড়ে এইসব করেছি। আমি আরবকে যথেষ্ট ভালোবাসি, কিন্তু আমি কেন এমন হিংস্র পশুর মতো আচরণ করলাম আমি নিজেই জানি না। আয়ান, আমার কাছে ক্ষমা চাই লাভ নাই। তোর ভাইয়ের দিকে চেয়ে দেখ, ছেলেটা কথা বলতে ভুলে গেছে, খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভাইয়া এসে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের জল মুছে দিল, তারপর পায়ে ধরতে যাবে এমন সময় আগে ভাইয়াকে তুলে ধরে জড়িয়ে ধরলাম। ভাইয়ারে, আমায় ক্ষমা করে দে, আমি তোর সাথে অনেক বড় অন্যায় করেছি। ভাইয়া, তোকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুই যদি আমাকে বলতি, আমি তাহলে আমার নামে যা আছে তোকে দিয়ে দিতাম। না রে ভাই, আমার কিছু চাই না, এখন আমরা শুধু তোদের নিয়ে সারা জীবন বেঁচে থাকার ইচ্ছা। দয়া করে নিধিকার সাথে আমায় কোনো সম্পর্ক রাখতে বাধ্য করবি না, এটা আমার একমাত্র চাওয়া তোর কাছে। আমি ভাইয়াকে ছেড়ে দিলাম, দৌড়ে গেলাম ওটিতে। সিস্টার রিধিকার এখন খবর কি? এখনও অপারেশন শেষ হয়নি, আর কিছু সময় লাগবে। আমি আজ বুঝতে পারছি আমি রিধিকাকে অনেক ভালোবেসে ফেলছি। নাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? এতক্ষণ যা কিছু ঘটে গেল, কিন্তু আমার শুধু রিধিকার কথাই মাথায় ছিল, আর কিছুই কাজ করছিল না। আমি কি ওর মুখ থেকে আর মিস্টার চৌধুরী ডাক শুনতে পাবো না? সন্ধ্যার সময় ডাক্তার বলল ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে, তবে এখনও শরীর অনেক দুর্বল। ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, একটু পরে কেবিনে দেওয়া হবে, তবে আপনারা দেখা করতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ, আমার রিধিকা ঠিক হয়ে যাচ্ছে। না, এখন ঠিক হয়নি, জ্ঞান ফিরলে সবটা বোঝা যাবে, কারণ এমন সময় অ্যাক্সিডেন্টের সময় মেমোরি লসের চান্স থাকে। ডাক্তার কথাটা বলে চলে গেল। আমি আসলে অনেক খারাপ, তাই না? এর জন্য তো আমার সাথে কোনো ভালো কিছু হয় না। আমি ভাই, এমনটা বলিস না, তুই তো অনেক ভালো। আর দেখ, ঋতু সুস্থ হয়ে যাবে, একটু অপেক্ষা কর। আয়ান, আর তুমি এভাবে ভেঙে পড়ো না, আমার বোনের কিচ্ছু হবে না। আপনাকে কেউ সান্ত্বনা দিতে বলেনি। নিধিকাকে উদ্দেশ্য করে বললাম, আসলে সবটাই জন্যই তো আমি দায়ী, আমার জন্যই এমনটা হয়েছে। আরাপ, তুমি প্লিজ আমাকে পুলিশের হাতে তুলে দে। আয়ান, ভাইয়া চুপ কর, আর একটা কথা বলবে না। তুমি কি নিজের ভুল বুঝতে পারছো? এটাই হলো। তারপর ভবিষ্যতে এমন কাজ করো না যে কাজের কারণে তুমি আমার মন থেকে উঠে যাও। তাহলে নিলয়কে তো পুলিশের হাতে দেওয়া উচিত। নিরিকা, নিলয়কে পুলিশে দিলে তো আপনাকে আর ভাইয়াকেও দেওয়া হবে, কারণ নিলয় আপনাদের কথার মতো কাজটা করছে। আর এমনি তো ও 2 টাকার মস্তানের মতো সাহস নেই যে কিছু করবে। ও জানি এখন নিজের ভয়ে গা ঢাকা দিয়েছে। আর হ্যাঁ, আপনি নিজের চরকায় তেল দেন, আরেকজনের বিষয় নিয়ে ভাবতে হবে না। ভাইয়া, তোমার বউকে এত কিছু বলার কিছু মনে করো না। না, আমি কিছু মনে করব না, তোমরা দুজন তো সমান অপরাধী। তারপরেও এই মেয়ে তো এত কথা কিভাবে বলে আমার মাথায় আসছে না। আমার তো লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। আয়ান, আয়ান ও রিদিকা, তোমরা দুজন আজকে থেকে আলাদা থাকবে। বাবা, বাবা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তো নিজের দোষ স্বীকার করছি, আর কখনোই তোমাদের কখনোই খারাপ থাকতে পারবো না। বেআই সাহেব, আমি আর কি বলবো, আমার তো কথা বলতে ইচ্ছে করছে না। আপনারা আলাদা হবেন না দয়া করে। আমি বরং আমার এই অসভ্য মেয়েকে নিয়ে যাচ্ছি নিধিকার বাবা। না, আয়ান আর নিধিকা দুজনে কেউ কোথাও যাবে না, ওদের একটা শেষ চান্স দেওয়া উচিত ভালো হওয়ার। এরপরও যদি ভালো হতে না পারে, তাহলে আমাদের বাড়িতে ওদের দুজনে কোনো জায়গা নেই। মা, আম্মু ঠিকই বলেছে, ওদের একটা শেষ সুযোগ দেওয়া উচিত। আমি জীবনে এমন কিছু করব না মা, তবে নিধিকার বিষয়ে আমি বলতে পারবো না। আমি আর করব না, লাস্ট একটা সুযোগ দিন। রিধিকাকে কেবিনে দেওয়া হয়েছে। রিধিকার কেবিনে বাইরে বসে আছে, সবাই জোর করে ভাইয়ার সাথে বাসায় পাঠিয়ে দিয়েছে। নিধিকা থাকতে চেয়েছিল, কিন্তু ওকে জোর করে বাসায় পাঠিয়েছে। আমি চাই না ও আমার আর রিধিকার মাঝে আসুক।
রিদিকা চৌধুরী জ্ঞান ফিরেছে। মিস্টার চৌধুরী বলে কাউকে খুঁজছে ডক্টর। ডক্টরের কথায় আমার মুখে আচমকা হাসি ফুটলো। তাহলে রিদিকার একদম ঠিক আছে। দৌড়ে ভেতরে গেলাম। রিদিকা আমাকে দেখে মুচকে হাসি দিল। ওকে দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে। হাত পা মুখ বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ, হাতে স্যালাইন চলছে। রিদিকা ইশারা করে ওর পাশে চেয়ারে বসতে বললো। আমি গিয়ে ওর পাশে বসলাম। ওকে দেখে আমার চোখ দিয়ে একইভাবে পানি পড়ে চলছে। রিদিকা এক হাত আস্তে রেখে আমার হাতের উপর রাখলো। মিস্টার চৌধুরী কটা বাজায় জোরালোভাবে কথাগুলো বলল। রিদিকা প্লিজ কথা বলো না, তোমার কথা বলা ঠিক হবে না। কথা বলতে তো কষ্ট হচ্ছে। চুপ। বলুন কয়টা বাজে? আবার একইভাবে বলল রাত 10টা। রিদিকার চোখ দিয়ে পানি পড়ছে। আমি ওর চোখের পানি মুছে দিলাম। এই পাগলি কাঁদছো কেন? তুমি তো ঠিক আছে। রিদিকা কিছু বলছে না, শুধু কাঁদছে। এই তুমি এভাবে কেঁদো না, এমনি কান্না থামাতে পারবো না। আর তুমি এভাবে কাঁদলে তো আরও থামাতে পারবো না। জানেন, ভেবেছিলাম আজ 12টার সময় আপনাকে সারপ্রাইজ দেবো, তার জন্য অনেক শপিং করে নিয়ে আসলাম। আর আমার সাথে আমার মনের কথাই বলে দেব। যতই হোক আমার একমাত্র জামাইয়ের বার্থডে একটু স্পেশালভাবে পালন করব, লাগবে না? অনেক কষ্ট করে কথাগুলো বললো। মনে হয় কথাগুলো বলতে ওর গলায় লেগেছিল। আমি রিদিকাকে জড়িয়ে ধরলাম। সমস্যা নেই, তুমি সুস্থ হও তারপর হবে। এইসব ভেবে ভেবে কেউ কাঁদে? রিদিকা আমার মাথায় আস্তে আস্তে হাত বুলেছে। হঠাৎ কারো কাশির আওয়াজে পেছনে ফেললাম। একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। আমি উঠে বললাম, আমি আসলে ওনাকে চেক আপ করতে এসেছি ডাক্তার। আচ্ছা, আপনি ওকে দেখুন। আমি গিয়ে বাড়িতে কল দিয়ে আসছি, ওর জ্ঞান ফিরেছে। আচ্ছা, আপনার স্ত্রীকে অনেক ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি। এতদিন তা বুঝতে পারিনি। তবে আজ যখন ওর অ্যাক্সিডেন্ট হলো তখন মনে হচ্ছিল আমার জীবনের থেকে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছি, কিন্তু আল্লাহর রহমতে আমি আমার প্রিয়তমাকে ফিরে পেয়েছি। রিদিকার দিকে তাকিয়ে দেখে অনেক খুশি। এর কারণ আমি ভালো করেই জানি। যাই হোক, রিদিকা যে আমায় ভালোবাসে তা আমি আগে আন্দাজ করতে পেরেছি। কেবিন থেকে বেরিয়ে এসে বাড়িতে ফোন জানিয়ে দিলাম। কেবিনে এসে দেখি রিদিকা বেডে হেলান দিয়ে শুয়ে আছে আর নার্স ওকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আমিও ওকে খাইয়ে দিতে পারি? জি অবশ্যই। নার্স কেবিন থেকে চলে যায়। আমি রিদিকে খাইয়ে দিচ্ছি। রিদিকা বলে উঠলো, মিস্টার চৌধুরী আপনি খেয়েছেন? উফ, আমি আগে খাও, তারপর আমারটা দেখো। আপনি যদি এখন গিয়ে না খান তাহলে আমার সাথে আমি আর কথা বলব না। ভেঙে ভেঙে কথাগুলো বললো। আচ্ছা, আমি এখনই যে খেতে যাচ্ছি। তুমি শোনো, তুমি এত কথা বলবে না, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। নার্স এসে রিদিকার ওষুধ খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রিদিকা ঘুমিয়ে পড়লো আর আমিও খেতে চলে আসলাম। না হয় মহারানী জানলে চটে যাবে। রিদিকা কেবিনের সামনে পায়চারি করছে। হঠাৎ নার্স এসে ডাক দিল, রিদিকার কিছু হয়েছে? না, আপনি একটু আগে কেবিনে যান, উনি আপনাকে কিছু বলবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 30 বাজে। আমার বুঝতে বাকি নেই কী বলবো। কেবিনে গেলাম। একটু লেট হয়েছে, তবে আমি তারপরে বলবো, হ্যাপি বার্থডে মাই ডিয়ার চৌধুরী, আই লাভ ইউ। আমি আপনাকে বড্ড ভালোবাসি। রিদিকা জোরালোভাবে কথাগুলো বললো। আই লাভ ইউ টু মাই ডিয়ার এলোকেশী কেশরী। রিদিকার কপালে আলতো করে ভালোবাসা ছুঁয়ে দিলাম। রিদিকা আমার গলা জড়িয়ে দিল। এভাবে 7 দিন পার হয়ে রিদিকা মোটামুটি সুস্থ হয়। রিদিকাকে নিয়ে বাড়ি চলে আসলাম। সবাই রিদিকাকে নিয়ে ব্যস্ত। মহারানীর এখন আমার জন্য সময় নেই। রিদিকা এসে আমার সামনে দাঁড়ালো। আর প্লিজ আমায় মাফ করে দাও। আয়ান তো মাফ করে দিছ, আমাকেও প্লিজ মাফ করে দাও। আমি কেন অমনটা করেছি তা আমি নিজেই জানি না। আসল কথা, আমার আপনার অভ্যাস একটা ছেলে আরেকটা ধরো। দয়া করে আমার সাথে আর নাটক করবেন না, সেটা ভাইয়ের সাথে করবেন না। আর আমার আর রিদিকার কোনো বিষয়ে আপনি ইন্টারফেয়ার করবেন না। আমি আর কিছু বলতে চাই না। আর যাই হোক, আপনি আমার বড় ভাইয়ের বউ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে আমি তোমাকে কখনোই ভালোবাসতে পারিনি। আয়ানের প্রতি আমার সেই টানটা আছে, যে টানটা আমি তোমার প্রতি কখনো ফিল করতে পারিনি। ধরে নিতে পারো তোমার সাথে যেটা করেছি শুধু টাইম পাস। আমি আসলে একটা বাজে মেয়ে। আমার মতো মেয়ের জন্য সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, কত ছেলের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাকে প্লিজ মাফ করে দাও। বিশ্বাস করো, আমি একদম পাল্টে যাবো। এসব শুনতে আমার আর ভালো লাগছে না। এইসব বিষয় এখন আমার কাছে নিতান্ত অভিনয়। এখান থেকে চলে যান যান ধমক দিয়ে। নিদিকা ভয়ে আর কিছু না বলে চলে গেছে। 4 বছরের সম্পর্ক যার কাছে টাইম পাস মনে হয়, যাক, এসব ভেবে লাভ নেই। আগে যাও একটু জায়গায়। আমার মনে নিদিকার জন্য এখন তা পুরো ছাই হয়ে গেছে। রুমে এসে চুপচাপ বসে আছি। নিদিকা এসে আমাকে জড়িয়ে গেল। কি মিস্টার চৌধুরী, আপনি কি রাগ করেছেন? নিদিকা, এখন কি তোমার তোমার জন্য তো কত মানুষ অপেক্ষা করছে, তাদের কাছে যাও। ওহ, মাথায় ব্যান্ডেজ। হাত দিয়ে রিদিকা উঠলো। কী হয়েছে রিদিকা, তোমার মাথায় ব্যান্ডেজ করেছে? রিদিকা জোরে হেসে দিচ্ছিল। কিছু হয়নি মিস্টার চৌধুরী, আমি জাস্ট আপনার রাগ ভাঙানোর জন্য এটা করলাম। রিদিকা চলে যাচ্ছিল। আমি টান দিয়ে ওকে আমার বুকের সাথে মিশিয়ে দিলাম। জানো রিদিকা, আমি না কয়েকদিন ধরে অনেক কষ্ট পেয়েছি। এই কষ্ট আমি আমার সারা জীবন পাই নাই। তুমি প্লিজ যাই করো, আমাকে কষ্ট দিও না। আমি আমার চৌধুরী সাহেবকে কখনো কষ্ট দেব না। রাতের বেলা বিছানায় বসে আছি। রিদিকা এসে আমার গলা জড়িয়ে ধরলো। একটা জিনিস জানতে চাইবে? বলো। রিদিকা আমার কানে এসে মুখ এনে বলল, আমি আপনাকে নিজের করে পেতে চাই মিস্টার চৌধুরী।
রিদিকা, তুমি এখনও সম্পূর্ণ সুস্থ হওনি, আর কয়েকদিন যাও তারপর। না, আমি চাই না আপনাকে হারিয়ে ফেলতে, প্লিজ। রিদিকা আমার ঠোঁটে আঙুল দিয়ে বলল। তার চুপ, আর একটাও কথা নেই। রিদিকা আমায় বিছানায় ফেলে দিল। একটা একটা করে শার্টের বোতাম খুলছে। আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছি। ওকে বিছানায় শুয়ে দিয়ে শার্টটা ছুঁড়ে নিচে মারলাম। রিদিকার গলার আমার ঠোঁট স্পর্শ হতে সে কেঁপে উঠল। তারপর আমার পিঠে খামচি দিয়ে আমি নিজেকে রিদিকার মধ্যে হারিয়ে ফেলছি। আর চার ঠোঁট এক করে দিলাম দুজনে মেতে উঠলাম এক মিলনের মেয়ায়। আর জানা লাগবে না আমার এসব বলতে, লজ্জা লাগে। এইভাবে 3 বছর কেটে গেল। সবাই মিলে একটা সুখী পরিবার। নিধিকার একটা মেয়ে হয়েছে। আজ একটা খুশির খবর পেলাম, আমি বাবা হতে চেয়েছি। আমার এলোকেশারি প্রেগনেন্ট। এই যে মিস্টার চৌধুরী, তুমি কি আর ভালো হবে না? রিদিকা, যাক বাবা, আমি আবার কি করলাম? এই তুমিই তো করেছো সব। বলবে তো কি হয়েছে? তুমি নাকি মুস্কান ভাইয়ের মেয়েকে বলেছ আমি একটা চিকন প্রাণী? রিদিকার কথায় জোরে হাসি দিলাম। আসলেই তো চিকন প্রাণী, আর এখনও গুলুগুলু হয়ে গেছে। প্রেগনেন্ট হলেই তো একটু মোটা হয়ে থাকে এইসব মেয়েরা। আমি রিদিকার পিছন থেকে জড়িয়ে দিলাম। জানি তো। উফ, ছাড়ো, আমি এখন রেগে আছি। রিদিকা কয়েকদিন পর বাচ্চার মা হবে। এখনও তোমার বাচ্চা মা গেল না, কয়েকদিন পর বাচ্চা হবে। ওকে সামলাবে আর আমাকেও, বুঝলে চৌধুরী সাহেব? রিদিকা জড়িয়ে ধরল। প্রমেশ? জি অবশ্যই মিসেস চৌধুরী, মানে আমার এলোকেশ্বরী আমি। মাম্মা পাপা আমাদের ছেড়ে চলে গেছে। আরভি, আল্লাহ চায়নি তোমার মা আমাদের সাথে থাকবে, তাই তোমার মাকে নিয়ে গেছে। আমি কি ভাবছি যা এতক্ষণ ছিল, এগুলো ছিল আমার জীবনের সুখের অধ্যায়। আর হ্যাঁ, আমি এখন আমার মেয়ে আরভিকে নিয়ে আছি। আর এতক্ষণ আমার জীবনের 5 বছরের একটা ছোট্ট মামুনিকে বলছিলাম। কতটা বুঝতে পেরেছে জানি না। আমার এলোকেশ্বরী এই পৃথিবী ছেড়ে চলে গেছে আরভিকে জন্ম দিতে গিয়ে। আর আমার হাতে সমস্ত দায়িত্ব দিয়ে গেছিলো আমার ছোট্ট মেয়েটার। যেখানে ভেবেছিলাম তোমাকে না দেখলে একটা দিন পার করতে পারবো না, সেখানে তোমাকে না দেখে 5-5টা বছর অনায়াসে পার করে দিলাম। বিশ্বাস করে এই 5 বছরে কোনো এমন দিন নয় যে তোমাকে মনে পড়েনি। তবে মেয়েটাকে দেখলে সব দুঃখ দূর হয়ে যায়, কারণ মেয়েটা দেখতে তোমার মতোই এলোকেশ্বরী হয়েছে। আর এই পরিবারের সবাই তো আমার পাশে আছে, তবে একজন অনুপস্থিতি এখনও আমার হৃদয় কাঁপান ভাঙে। ভীষণ ভালোবাসতাম তোমায় এলোকেশ্বরী। তোমার আমার সম্পর্ক বিনি সুতার টানে গাঁথা। পাপা বৃষ্টি হলে কবরের নিচে, মামার ঠান্ডা লাগবে আরভি। মেয়ের কথায় কোনো উত্তর দিতে পারলাম না। চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। সমাপ্ত। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।